বন্ধুরা, আজকে আমাদের মক টেস্ট নম্বর 5 হবে। তো এটা আমি সকালেই যেটা সলিউশনস এখন তোমাদের সামনে আমি করছি, ঠিক আছে? তো দেখো, এটা তার প্রথম প্রশ্ন। আমি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিচ্ছি, ঠিক আছে? কি বলেছে এখানে? বলা হয়েছে একটি 220 মিটার দীর্ঘ 55 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গতিশীল ট্রেন কত সময়ে বিপরীত দিক থেকে আসা 12 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গতিশীল একটি ব্যক্তিকে অতিক্রম করবে, ঠিক আছে? ব্যক্তিকে অতিক্রম করবে বলেছে, ঠিক আছে? তাহলে টোটাল ডিস্টেন্স কত? তার মানে এই যেহেতু ব্যক্তিকে অতিক্রম করে বলেছে, তার মানে ট্রেনটার কিন্তু নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করতে হবে। তাহলে টোটাল দৈর্ঘ্য কত? ট্রেনটার দৈর্ঘ্য 220, তার মানে এই 220টা আমাকে অতিক্রম করতে হবে, ঠিক আছে? এরপরে 54, এবারে যেহেতু বলা হয়েছে দুটোরই বেগ দেওয়া হয়েছে, কিন্তু মানুষটার ডিস্টেন্স হবে না ঠিকই, নেগলিজিবল হবে, তাই আমাদের ট্রেনটার ডিস্টেন্সটাকে কভার করতে হবে ট্রেনটাকেই, কিন্তু ওর যেহেতু গতিবেগ দেওয়া হয়েছে না, সেই জন্য আমাদের রিলেটিভ বেগ, যেটা রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতিবেগ, সেটাকে কনসিডার করতে হবে। তার মানে এটা যেহেতু বলেছে অপোজিট দিক, ঠিক আছে, বিপরীত দিক থেকে অতিক্রম, তার মানে আমরা জানি যদি অপোজিট দিক হয় অর্থাৎ বিপরীত দিক হয়, তাহলে রিলেটিভ স্পিডটা যোগ হয়ে যায়। তাহলে এখানে 54, ঠিক আছে, আর প্লাস 12 হবে, তাই না? কারণ মানুষটার স্পিড বা 12, তাহলে এইটা হবে। এটা কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, আমাকে করতে হবে মিটার পার সেকেন্ডে, কারণ আমাদের ডিস্টেন্সটা মিটার দেওয়া আছে। তাহলে মিটার পার সেকেন্ডে করতে হলে আমাদেরকে 5/18 দিয়ে গুণ করতে হবে, তাই না? 5/18 দিয়ে গুণ করতে হবে, তো 18 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা কী হয়ে গেল? এটা 220 হয়ে গেল, নিচে 54 12 66 হয়ে যাবে, আর এটার যে 5/18 5, আর এই 18টা উপরে উঠে যাবে, ঠিক আছে? এটা হবে, ঠিক আছে। এরপর যদি আমি কাটাকাটি করি, ক্যালকুলেশন করি, তাহলে 11 দিয়ে এটা কাটবে, 11 20 220 হয়ে যাবে, 11 6 66 হয়ে যাবে, ঠিক আছে? তারপরের ধাপে 5 4 20 হয়ে যাবে, আর তারপরের ধাপে কত হবে? কিছু ভুল হলো, 18 6, এটা 6 3 18 হয়ে যাবে। তাহলে উপরে বেঁচে থাকলো 4, আর এটা 3, ঠিক আছে? তাহলে 12, 4 3 × 3 12, তাহলে 12 সেকেন্ড। তাহলে আমার কত সময় লাগবে? 12 সেকেন্ড অতিক্রম করতে 12 সেকেন্ড সময় লাগবে, ঠিক আছে? অপশন 4। পরের প্রশ্ন কি বলেছে এটাতে? নিচের কোন সংখ্যাটি 9 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য? 9 দ্বারা বিভাজ্য বলতে তাহলে আমাকে ডিভিজিবিলিটি রুল অফ 9 লাগাতে হবে। তাহলে আমি যদি এটা করি, ডিভিজিবিলিটি রুল অফ 9, ডিভিজিবিলিটি, ঠিক আছে, ডিভিজিবিলিটি রুল অফ 9, রুল অফ 9, তার মানে হচ্ছে 9-এর বিভাজ্যতার যে নিয়ম, 9-এর বিভাজ্যতার নিয়ম কীরকম না, 9কে ভাগ করা তখনই যাবে যখন সে সংখ্যাটা ডিজিটগুলোকে যোগ করার পর সেটাকে যদি 9 দ্বারা ভাগ করা যায়। আমি বোঝাতে পারলাম? আমি যদি একটা এক্সাম্পল দিই, XYZ, এই সংখ্যাটাকে 9 দ্বারা তখনই ভাগ করা যাবে যখন X + Y + Z-কে 9 দ্বারা ভাগ করা যাবে, ঠিক আছে? তাহলে আমরা দেখিনি এখানে ডিজিটগুলো 9 কোনটা হচ্ছে যোগ করার ফলে। দেখো এখানে তোমরা নিজের মতো যোগ করে নিও, প্রত্যেকটা ডিজিটই যোগ করে নিও, ঠিক আছে? তো এটা হবে অ্যান্সার, তোমরা নিজের মতো যোগ করে নিও। এটা আমি আর প্রত্যেকটা করছি না, আমি তো বলে দিলাম ডিভিজিবিলিটি রুল অফ 9, এবং কীভাবে করবে না, ডিজিটগুলোকে প্রত্যেকটা একের পর এক যোগ করবে, তারপর সেই যোগফলকে যদি 9 দ্বারা ভাগ করা যায় তবেই পুরো সংখ্যাটাকে 9 দ্বারা ভাগ করা যাবে, ঠিক আছে? তো অ্যান্সার এটা হবে, তোমরা করে নিয়ে এরপর বাকিগুলো, ঠিক আছে? পরের প্রশ্ন কি বলা হয়েছে? এটা 216 কিউব রুট 6, আমরা এটা জানি, এটা রকেট সায়েন্স কিছুই ছিল না। পরের প্রশ্ন, ঠিক আছে, কি বলা হয়েছে? এটা তো ভি বড মাসের সূত্র, তো আমি লিখে দিচ্ছি ভি বড মাস, এটা ধরে করবে, দেখবে হয়ে যাবে। ভি বড না, ভি ফর ভার্নিকুলার ব্র্যাকেট, যেটা বার দেওয়া থাকে, এইভাবে বার দেওয়া থাকে, তো এখানে যেহেতু বার নেই তাহলে এটার ভি এর কাজ নেই। বি ফর ব্র্যাকেট, প্রথম আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ, তারপর থার্ড ব্র্যাকেটের কাজ হয়। ও ফর অফ, টি ফর ডিভিশন, অফ এর কাজ র বাই এর অর্থাৎ গুণের কাজ হবে। টি ফর ডিভিশন, ভাগের কাজ হবে। এম ফর মাল্টিপ্লিকেশন, গুণের কাজ হবে। এ ফর অ্যাডিশন, যোগের কাজ হবে। এস ফর সাবট্রাকশন, বিয়োগের কাজ হবে। এরপর এই দুটোকে প্রথম তোমরা যে কোনোটাকে করতে পারো, অল্টারনেট করতেই পারো, এসটাকে প্রথম এটাকে শেষে করতে, অর্থাৎ সাবট্রাকশন বা বিয়োগটাকে প্রথমে করতে পারো, তারপর শেষে এ ফর অ্যাডিশন বা যোগটা করতে পারো। তো এটা নিয়ে হবে। এরপর পরের প্রশ্ন, এটা আর করছি না আমি, ঠিক আছে? কি বলা হয়েছে? পরের প্রশ্ন কি বলা হয়েছে? একটি শ্রেণীতে 15 জন শিক্ষার্থী রয়েছে, টোটাল শিক্ষার্থী স্টুডেন্টের সংখ্যা কত? 15 জন, ঠিক আছে? তাদের গড় ওজন 40 কেজি, ঠিক আছে?
তাদের যদি গড় ওজন 40 কেজি হয়, যদি একজন শিক্ষার্থী শ্রেণী ছেড়ে যায় তখন গড় ওজন 39.5 কেজি। এটা দেখো, এটা খুব সুন্দর এভারেজে কোশ্চেন দিয়েছে। এটা কিন্তু আমরা কীভাবে করব, ট্রিকে করব। ট্রিক বলতে কীরকম, যেমন আমি কিন্তু টোটাল ক্যালকুলেশন করব না। ক্যালকুলেশন করতে হলে 15 4 গুণ করবো, 600 হবে। তারপর যে একজন চলে যাবে, 14 জন হবে, 14 ইন্টু 3 39.5 গুণ করবো, তারপর যেটা হবে সেটাকে ওভারঅল মাইনাস করবো। এটা কিন্তু ট্র্যাডিশনাল ওয়ে। মানে আমি যদি ট্র্যাডিশনাল মেথডটা বলি তাহলে এটা কী হবে, 40 ইন্টু 15 হবে, তারপরের ধাপে 14 ইন্টু 39.5 হবে, তারপর এই দুটোকে মাইনাস করলে আমি অ্যান্সার পেয়ে যাব। আমি বারবার বলেছি, এখনও বলছি, আমাদের পরীক্ষার আর বেশি দেরি নেই, মাত্র 3 থেকে 4টা দিন সময় আছে। তাহলে আমরা সেখানে কিন্তু অ্যাপ্লাই করব না, আমরা সেখানে এক্সিকিউট করব। অ্যাপ্লিকেশানটা যেটা করে সেটা এখানে করব। তো আমি সেটা এখানে করবো বলতে তোমরা করে নিয়েছো অলরেডি, আমি এখানে বলতে সেটাই মিন করছি। আর ওখানে গিয়ে আমরা কী করবো, এক্সিকিউট করবো। কী করবো, এক্সিকিউট। এইভাবে ক্যালকুলেশন করে আমাদের টাইম ওয়েস্ট করার কোনো মানে হয় না। আমরা কী করব, টাইম কনজিউমটা শিখবো, অ্যাচিভ করবো। ঠিক কীভাবে করব না, দেখো, 15 জন শিক্ষার্থীর গড় বয়স যদি 40 জন হয়, ঠিক আছে, আমার এখানে বলা হয়েছে 39.5 কেজি করে হচ্ছে, তার মানে গড় ওজনটা কত কমেছে, 0.5 কমেছে। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যেহেতু গড় ওজনটা কমেছে একজন যাওয়ার ফলে, তার মানে তার ওজনটা আমার ওভারঅল যে গড় ওজন ছিল তার থেকে বেশি হবেই হবে। ঠিক আছে, তাহলে তার থেকে বেশি হবে। তাহলে এর আগে গড় ওজন কত ছিল, 40 বছর, এরপর হয়েছে 39.5, মানে 0.5 বা 500 গ্রাম করে প্রত্যেক জনের কমেছে। তার মানে যে চলে গেছে তার ওজনটা আমার 40 থেকে বেশি হবে। একটা বোঝা গেল। ঠিক আছে, এরপরে কত কমেছে, 0.5 কমেছে, অর্থাৎ 500 গ্রাম কমেছে। কতজনের কমেছে, একজন তো চলে গেছে, টোটাল ছিল 15 জন, একজন তো চলে গেছে, এখন হয়েছে 14 জন। তাহলে টোটালে কত কমেছে, তার মানে 7 কিলো কমেছে। তার মানে যে চলে গেছে না, তার ওজনটা হয়ে যাবে কত, 40 + 7। ঠিক আছে, অর্থাৎ 47 কেজি তার ওজন। আমি বোঝাতে পারলাম? ঠিক আছে, এরপর পরের প্রশ্ন। ঠিক আছে, কি বলছে পরের প্রশ্নতে, এরপর বলছে, এটা দেখো বন্ধুরা, আমার সত্যি কথা বলতে এটা আমার ভুল হয়েছিল। তার একটাই কারণ, যেটা হয়তো অনেকেরই হয় এবং সেটা আমিও সেই ভুলেই পা দিয়ে ফেলেছি। কীরকম না, বি দিয়ে শুরু করতে বলেছিল, বিকে দিয়ে শুরু করা, আমি এ দিয়ে শুরু করে দিয়েছিলাম, যার জন্য আমার অঙ্কটা ভুল হয়েছিল। ঠিক আছে, এরপর আমি বলি, আমি তারপর যখন পরে দেখলাম যেটা বি দিয়ে করেছে, যখন আমি অ্যানালিসিস করছিলাম তখন দেখলাম এটা তো বি দিয়ে বলেছে, সেই জন্য আমার ওটা ভুল হয়েছে। তো ব্যাস, এটা তোমরা দেখো, এটা নোটিস করবে, বি দিয়ে আমার যেমন ভুল হয়েছে, হয়তো তোমাদের অনেকেরই ভুল হতে পারে, সেই জন্য আমি এটা হাইলাইট করে দিলাম, বি দিয়ে শুরু হচ্ছে। ঠিক আছে, এবার কি বলেছে, এ, আর আমি আগেও বলেছি টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক কীভাবে করবে। যেমন এ যতদিনে করছে সেই দিনটা লিখবো, বি যতদিনে করছে সেই দিনটা লিখবো, তারপর সেই দিনগুলো আমরা এলসিএম নেবো। 8 আর 18 এলসিএম কত, মোটামুটি আমরা নিতে পারি 72 নিতে পারি। ঠিক আছে, 72, ইভেন 72ই এলসিএম হয়। ঠিক আছে, এবং আমি বারবার বলি, এবারও বলছি, টোটাল ওয়ার্ক ইকুয়ালস টু কী হয় না, টোটাল ওয়ার্ক ইকুয়ালস টু হয় এফিসিয়েন্সি, ফর এফিসিয়েন্সি, টি ফর টাইম। আমি পুরোটা লিখলাম না, টাইমটা বেশি হবে, জায়গাও বেশি লাগবে। তো ঠিক আছে, ই ফর এফিসিয়েন্সি, টি ফর টাইম। ঠিক আছে, এরপর কী হবে, টোটাল ওয়ার্ক ইকুয়ালস টু ই ফর এফিসিয়েন্সি, টি ফর টাইম। তাহলে আমার এফিসিয়েন্সি বের করতে হবে, কারণ টাইম অ্যান্ড ওয়ার্ক অঙ্ক করতে হলে এফিসিয়েন্সি বের করতেই হবে আমাকে। তাহলে এফিসিয়েন্সি ইকুয়ালস টু বলতেই পারি ওয়ার্ক বাই টাইম। তাহলে টোটাল ওয়ার্ক যদি 72 হয়, এই যদি সময় 8 কি বলেছে 8 দিন লাগে, তাহলে এফিসিয়েন্সি কত, এফিসিয়েন্সি বলতে পার ডে যেটা, তাহলে 9 আর 4 হয়ে যাবে। ঠিক আছে, এরপর বলছে অল্টারনেট কাজ করে, অর্থাৎ একদিন বাদ দিয়ে কাজ করে। যদি তারা প্রতিদিন কাজ করে তাহলে তো একদিনে 9 4 13 ইউনিট কাজ একদিনেই হবে, কিন্তু অল্টারনেট ডে কাজ করে, অর্থাৎ একদিন এ করবে একদিন বি করবে, যেদিন এ করবে সেদিন কিন্তু বি করবে না, তারপর দিনে বি করবে সেদিন এ করবে না। এইভাবে শুরুটা কে করে, বি দিয়ে শুরু হয়। তাহলে বি একদিনে 4 ইউনিট, পরের দিনটাতে এ 9 ইউনিট, তার মানে কি দাঁড়াচ্ছে, 2 দিনে 13 ইউনিট কাজ দাঁড়াচ্ছে। মানে 2 দিনে দুজন মিলে 13 ইউনিট কাজ হচ্ছে, 13 ইউনিট, আমি ইউনিটই দিচ্ছি এগুলোকে, ইউনিটই বলছি, 13 ইউনিট কাজ হচ্ছে। ঠিক আছে, আমার টোটাল কাজ করতে হবে কত, 72 ইউনিট। তাহলে দেখো বন্ধুরা, এই অঙ্কটা করার একটা ভালো পদ্ধতি কি, আমরা কিন্তু এবারে কি মাল্টিপ্লাই করবে, কীভাবে দেখো, যদি আমরা 5 দিয়ে মাল্টিপ্লাই করি 65 হয়, 72 থেকে একটু ছোটো হয়ে যাচ্ছে, 6 দিয়ে মাল্টিপল করার চেষ্টা করি, গুণ করার চেষ্টা করি, দেখি হচ্ছে কিনা। 6 থেকে 78, যেটা আবার 72-এর বেশি হয়ে যাচ্ছে, তাহলে বেশি তো কোনোভাবেই নেওয়া যাবে না, কম নিয়ে কাজ করতে পারবো আমি। তাহলে 5 দিয়ে গুণ করলাম, তার মানে যদি 2 দিনে 13 মিনিট হয়, তার মানে কি 10 দিনে আমাদের 65 ইউনিট কাজ হবে। আমরা বলতে পারি 10 দিনে 65 ইউনিট কাজ হচ্ছে, বলতে পারি। তাহলে শুরু কে করছে,
যেহেতু শুরু বি করছে, তার মানে এইখানে 10 দিন হচ্ছে, তার মানে এই যে 10 দিনটা দেখবে বন্ধুরা তোমরা, এটা অড ডে হচ্ছে না ইভেন ডে হচ্ছে। যদি অড ডে হয় তার মানে যে শুরু করছে সেই দিনই সেই শেষ করবে, আর যদি ইভেন ডে হয়, ইভেন ডে যদি হয় তার মানে যে সেকেন্ড ডে করেছে তার দিনই শেষ হচ্ছে। মানে বোঝাতে পারলাম? মানে আমি যদি এটা বাংলা আরেকটু গড় করে বলি, তাহলে বি শুরু করেছে, এ শেষ করছে, তার মানে 10 দিন পড়ছে, এর ডেটটা ইভেন্ট ডে পড়ছে, তার মানে অ্যাকচুয়ালি এই যে 10 দিনটা এ করছে, ঠিক আছে, 10 দিনটা এ করছে, এরপর 11 দিনটা কী করবে, বি করবে, আর বি একদিনে 4 মিনিট করে, তার মানে এই যদি বলি আমরা 10 প্লাস একদিন হচ্ছে, এই দিনটাতে এই দিনে আমার কত কাজ হবে, 65, আর যেহেতু বি একদিনে 4 মিনিট করে তাহলে এই 4টা যোগ হয়ে যাবে, মানে এত ইউনিট হয়ে যাবে। তার মানে 11 দিনে কত ইউনিট, এত ইউনিট হয়ে গেল। এখন কিন্তু কাজটা শেষ হয়নি, আমার 72 মিনিট এখনও আছে, তার মানে এখনও 3 ইউনিট বাকি আছে। এরপর কে করবে, এরপর এ করবে, এ একদিনে 9 ইউনিট করে, একদিনে যদি 9 ইউনিট করে তাহলে 3 ইউনিট করতে কদিন সময় লাগে, 1-3 দিন। বোঝাতে পারলাম? যদি ও 9 ইউনিট একদিনে করে, 1 ইউনিট 9 দিনে করে, 3 ইউনিট করে কত দিনে, 3 দিনে করে। এটা ঐকিক নিয়ম তোমরা ভালো করে জানো। তাহলে ও 3 দিনে এই 3 ইউনিটটা করে দেবে, কারণ একদিনে 9 ইউনিট, তাহলে 3 ইউনিট করতে 3 দিন সময় লাগবে, তার মানে টোটাল সময়টা হয়ে যাবে 11 × 3 দিন। এইটা সময় টোটাল সময় হয়ে যাবে, তারপর উত্তর আমাদের 11 × 3 দিন হবে। ঠিক আছে, মানে অপশান এ যেটা আছে 11 × 3 দিন। পরের প্রশ্ন, ঠিক আছে, বোঝাতে পারলাম আমি? পরের প্রশ্ন কি বলেছে, স্রোতের প্রতিকূলে 144 কিলোমিটার যেতে এক নৌকা চালকের 12 ঘন্টা লাগে এবং একই দূরত্ব স্রোতের অনুকূলে যেতে 9 ঘন্টা লাগে। ঠিক আছে, দেখে নিচ্ছি, কোনো ব্যাপার না। তার মানে আমাকে কি বের করতে হবে, স্রোতের গতিবেগ। আর আমরা তো জানি স্রোতের গতিবেগ কী হয়, যেটা স্রোতের গতিবেগ হয়, স্রোতের গতিবেগ কী হয় আমরা সকলেই জানি। যদি নাও জানি আমি জানিয়ে দিচ্ছি, স্রোতের গতিবেগ কী হয়। আমাদের স্রোতের গতিবেগ হয় যেটা অনুকূলে বেগ যেটা হয় অনুকূলে বেগ, আর যেটা প্রতিকূলে বেগ, সেই দুটোর অন্তর হয় প্রতিকূলে বেগ। অনুকূলে বেগ আর প্রতিকূলে অন্তর পুরোটাকে 2 দ্বারা ভাগ করতে হয়। মানে বোঝাতে পারলাম, অনুকূলে বেগ আর প্রতিকূলে বেগ ডিভাইডেড বাই 2। তাহলে আমাকে এখন কী বের করতে হবে, অনুকূলে বেগটাও বের করতে হবে, প্রতিকূলে বেগটাও বের করতে হবে। কী করে পাবো আমি, না টোটাল ডিস্টেন্স আমাকে বলা হয়েছে 144। এবার বলেছে নৌকা চালকের 12 ঘন্টা লাগে কখন, প্রতিকূলে যেতে। তাহলে আমি প্রতিকূলে বেগটা পেয়ে যাব, ডিস্টেন্সকে সময় দ্বারা ভাগ করলে বেগ পেয়ে যাব। তাহলে তার মানে যদি প্রতিকূলে বেগটা যদি বলি আমি, এটাকে প্রতিকূলে বেগটা যদি আপস্ট্রিম বলি আমরা, ইউএস ফর আপস্ট্রিম ফর প্রতিকূলে বেগ। ঠিক আছে, আমি আবার বলে দিচ্ছি, ইউএস ফর আপস্ট্রিম ফর প্রতিকূলে বেগ। তাহলে প্রতিকূলে বেগটা কত হবে, 144। ঠিক আছে, 144/12, তার মানে এটা 12 কিলোমিটার পার আওয়ার, তাই না, কিলোমিটার পার আওয়ারই আছে, 12 কিলোমিটার পার আওয়ার। এরপর ডি ফর ডাউন আর এস ফর স্ট্রিম, তাহলে ডি ফর ডাউন স্ট্রিম হচ্ছে অনুকূলে বেগ। অনুকূলে বেগ কত, ডিস্টেন্সটা 144 হবে, আর সময়টা কত 9, তাহলে এটা 15 কিলোমিটার পার আওয়ার হবে, 15 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, ঠিক আছে, সরি 16 কিলোমিটার পার আওয়ার, 16 কিলোমিটার পার আওয়ার, 15 9 16 144 হবে বন্ধুরা, 16 কিলোমিটার পার আওয়ার হবে। ঠিক আছে, 16 কিলোমিটার পার আওয়ার হবে। এরপর কি আমি আগেই বলেছি, স্রোতের গতিবেগ কী হয়, অনুকূলে বেগ আর প্রতিকূলে বেগের পার্থক্য হয়, তারপর 2 দ্বারা ভাগ করতে হয়। তাহলে অনুকূলে বেগ কত, অনুকূলে বেগ হচ্ছে যেটা ডাউনস্ট্রিম যেটা, ঠিক আছে, সেটা হচ্ছে 16 কিলোমিটার পার আওয়ার, আর যেটা প্রতিকূলে বেগ আপস্ট্রিম সেটা হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই দুটোর পার্থক্য কত হবে, 16 - 12 ডিভাইডেড বাই 2, তাহলে 16 - 12 4, তাহলে 4 ডিভাইডেড বাই 2, তাই না, 4 ডিভাইডেড 2 সমান 2, তাহলে 2 কিলোমিটার পার আওয়ার। 2 কিলোমিটার পার আওয়ার হচ্ছে কি, এটা আমাদের কার বেগ, স্রোতের বেগ, তার 2 কিলোমিটার প্রতি ঘন্টাতে। ঠিক আছে, পরের প্রশ্ন। আচ্ছা বন্ধুরা, এরপর আমাদের ইংরেজি শুরু হয়ে যাচ্ছে, এরপর আমাদের মুভ করতে হবে কোনখানে, এটা নয় এখান থেকে নয়, ঠিক আছে, এটা হবে। ঠিক আছে, এখান থেকে আবার শুরু হচ্ছে অঙ্কগুলো। ঠিক আছে, কি বলেছে এখানে, একজন ডিম বিক্রেতা 9টি ডিম 20 টাকায় কেনে, 9টি ডিম 20 টাকায় কেনে এবং 28 টাকায় 11টি ডিম বিক্রি করে। ঠিক আছে,
তাহলে আমার লাভ কত বা ক্ষতি কত বলেছে। তাহলে আমার লাভ ক্ষতি দেখতে হলে আমাকে টোটাল ক্রয়মূল্য বা টোটাল বিক্রয়মূল্য দুটোই বের করতে হবে। টোটাল যেটা সিপি আর টোটাল এসপি দুটোই বের করতে হবে, তবে আমি ডিফারেন্স করে আমি বুঝতে পারবো কত লাভ হয়েছে না হয়েছে। আর পার্সেন্টেজের জন্য তো 100 দ্বারা গুণ করতেই হয়। তাহলে এবার কী করবো না, 9টি ডিমের 20 টাকা দাম ক্রয় মূল্য এটা। তাহলে যদি 9টি ডিমের 20 টাকা হয় তাহলে একটি ডিমের ক্রয় মূল্য কত হয়ে যাবে? 9টি ডিমের যদি 20 টাকা হয় তাহলে সিপিটা কত হয়ে যাবে? একটি ডিমের 20/9 বলতেই পারি। আবার বলেছে 28 টাকায় 11টি বিক্রি করে, মানে 11টি ডিমের যদি বিক্রয় মূল্য 28 টাকা হয় তাহলে একটি ডিমের বিক্রয় মূল্য কত হবে? 28/11। দেখো বন্ধুরা, এইটাই কিন্তু আমরা ভাগ করতে গেলে ফ্র্যাকশানে চলে আসবে। তাহলে কি করব আমরা? সিপের এসপির যে রেশিওটা নিয়ে নেব। কীভাবে না, 20/9 রেশিও 28/11। ঠিক আছে, তাহলে আমরা জানি এই যে সিপিএসপি রেশিও বা কোনো কিছু রেশিওতে আমরা কোনাকুনি গুণ করতে পারি, জানি তো এটা আমরা জানি, বা যদি নাও জানো আমি বলে দিই, করতে পারি আমরা। তাহলে এই 20টাকে এই যে 11 সাথে 20 গুণ করবো, মানে 220 হয়ে যাবে। তাহলে সিপিটা 220 হয়ে যাবে। আর এসপিটা কত হবে? এটা কিন্তু সিপির এসপি রেশিও, আমি আবার বলছি, কারণ সিপি ছিল 20/9, এসপি ছিল 28/11। তাহলে সিপি আর এসপি রেশিও, ঠিক আছে, এটা যদি আমি সিপি এসপি রেশিও এটা, ঠিক আছে। তো এটা গুণ করতে পারি কোনাকুনি, আর 9 আর 28 গুণ করলে হয় 252 হয়, ঠিক আছে। তাহলে এটা ক্রয় মূল্য, মানে এটা সিপি হয়ে গেল আর এটা হয়ে গেল এসপি, ঠিক আছে। তাহলে ক্রয় মূল্য 220, বিক্রয় মূল্য ওভারঅল ক্রয় মূল্য কিন্তু পেলাম, আর ওভারঅল বিক্রয় মূল্য পেলাম এটা 252। মানে একটির ওভারঅল একই ব্যাপার, কারণ যটা কিনবো তাদের উভয় পক্ষেই গুণ হবে, তো সেটাই আমি ওভারঅল বলছি, এটা কিন্তু গুলিও না। মানে যদি আমি 20টা কিনি, 20টা নিয়ে বিক্রি করবো, তাহলে যদি 20টা একটার ক্রয় মূল্য পায়, এটা একটার বিক্রয় মূল্য পায়, এটা সমগ্রটাই বলতেই পারি, কারণ 20টা করে যদি কিনেই আমি, 20 দ্বারা উভয় পক্ষকে গুণ করতে হবে। তাহলে রেশিও এমনিতেই 20 তো বাদ হয়ে যাবে। তো যাই হোক, সেই জন্য আমি ওভারঅল বললাম বা সমগ্রটাই বললাম। তোমরা কেউ গুলিয়ে ফেলো না যে আমি একটার বের করলাম তারপর ওভারঅল কেন বললাম, ঠিক আছে। তো যাই হোক, এটা হলো সিপি, এটা এসপি। তাহলে লাভ কত? 220 টাকায় কিনে যদি 252 টাকায় বিক্রি করে লাভ নিশ্চয়ই 252 মাইনাস 220 মানে 32 টাকা লাভ। কততে লাভ? 220তে লাভ, তাই না? তাহলে 100তে কত লাভ সেটা আমার শতাংশ বের হয়, তাই না? সেটা তো শতাংশ বের হয়। তাহলে এটা তোমরা ভাগ করে দেখবে, এটা হয়ে গেল 160/11 দাঁড়াবে, 160/11 দাঁড়াবে। কী করে? কারণ এটা 2 11 22 করবো, আর 2 16 32 করবো, আর 16 × 10 160/11। তাহলে এটা কিন্তু দাঁড়াবে 14.55, কারণ 11 ভাগ করে দেখবে তোমরা 14.55%ই দাঁড়াবে। কারণ 11 12 অনেকটা কম হয়ে যাবে, 11 15 165 হয়ে যায়, 108 থেকে বেশি হয়ে যায়, 11 দ্বারা তো আরও কম হয়ে যাবে, তো 11 14, ঠিক আছে। এরপর পরের প্রশ্ন কি বলেছে? 6টি ক্রমিক সংখ্যা ABCDEF এর গড় হলো 62, BF এর গুণফল কত? ঠিক আছে, এটা করার জন্য কি করব আমরা? 6টা সংখ্যা যেহেতু বলেছে, 6টি সংখ্যা, তাহলে 6টি সংখ্যা ধরে নেব। প্রথম সংখ্যাটা এক্স ধরে নেব, তারপরটা x+1, তারপরটা x+2, x+3, ভাবে আমরা x+5 পর্যন্ত ধরবো, x+4, x+5। তাহলে এটা 6টা হয়ে গেল, 1 2 3 4 5 6টা সংখ্যা হয়ে গেল। এরপর প্রতিটি সংখ্যা গড় কত? 62। 6টা সংখ্যা যদি গড় হয়, যোগফলটা কত হবে? না, x+1 প্লাস x+2 প্লাস x+3 প্লাস x+4, ঠিক আছে, প্লাস x+5 সমান কত হবে? যোগফলটা কত হবে? গড় যদি 62 6টা সংখ্যার, তাহলে 6টা সংখ্যার যোগফল কত হবে? 6 × 62। তাহলে 372 হয়ে যাচ্ছে। 6 × 62 372 হয়ে যাচ্ছে। তাহলে এটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে 6টা এক্স পাবো, এক্স 3টা 4টা 5টা 6টা এক্স পাবো, 6x লিখলাম। আর সংখ্যার যোগ করলে 1 + 2 + 3 + 5 + 4, আমি আবার লিখে দিচ্ছি, 1 + 2 + 3 + 4 + 5, এটাই পাবো, সমান 372 বলতেই পারি, ঠিক আছে। তাহলে 6x প্লাসের কত হবে? 3 3 6 4 10 5 15 হয়ে যাবে। তাহলে যদি আমাদের রাইট হ্যান্ড সাইডে যায় তাহলে 15 মাইনাস হয়ে যাবে, তাহলে 372 - 15 এটা লিখতে পারি, ঠিক আছে। তাহলে 6x সমান কত হবে? 372 যদি 15 বাদ দিই আমরা কত পাবো? 357 পাবো না, 357 পাবো, তাই তো। তাহলে x সমান কত হয়ে যাবে? 357/6 হয়ে যাবে। কত দাঁড়াবে? 357 যদি 6 করি আমরা,
ছয় পাঁচে 30 দাঁড়াবে 57, 6 9 54.5, 59.5 এক্সের মান বেরোলো। এটা কিন্তু উত্তর নয়, এটা কিন্তু এক্সের মান বেরোলো, বার হলো। ঠিক আছে, এরপর আমাকে কী চেয়েছে, আমাদের কাছ থেকে কী চেয়েছে, বি ও এফ এর গুণফল চেয়ে, তাই না? এই যে বলেছে বি ও এফ এর গুণফল, তাহলে এ বি সি ডি এফ, তার মানে বিটা বলতে কোন সংখ্যাটা, দ্বিতীয় সংখ্যাটা কত, x+1, আর এফ বলতে শেষ সংখ্যাটা কত, x+5, তার মানে এই যে x+1 আর x+5 এর গুণফল চেয়েছে। ঠিক আছে, তাই না? আর এক্সের মান আমার অলরেডি বেরিয়ে গেছে, এইটা 59.5। তাহলে কী চেয়েছিল আমার কাছ থেকে, x+1, তার মানে আমার x+1 আর x+5 এর গুণফল চেয়েছে, আর যেখানে আমার x সমান পেয়েছিলাম 59.5, তাই না? তাহলে যদি আমি এটা মান বসে দিই, তাহলে 59.5 + 1 মানে 60.5, ঠিক আছে, ইন্টু 64.5, ঠিক আছে, 60.5 ইন্টু 64.5। তাহলে দেখো বন্ধুরা, এটা কিন্তু গুণ করতে গেলে একটা তো সময় সাপেক্ষ হবেই, তাই না? তাহলে আমরা কিন্তু এইখানে কি করে কমন সেন্সটা কাজ লাগাতে পারি, কি করে না, 60 আর 60-এর গুণ করলে আমরা জানি এমনিতেই 3600 হয়, এমনিতেই 3600 হয়। কিন্তু অপশানে দেখো এটা 3000 দেওয়া আছে, এইখানে 2000 দেওয়া আছে, এখানে 2900 দেওয়া আছে, একমাত্র 3600-এর উপরে বা 3600 মানে কাছাকাছি যদি বলতে পারি সেটা দেওয়া আছে, এটা 3 নাম্বারটা 3902, আর অ্যান্সার আমার এটাই হবে, এটাই হবে। ঠিক আছে, এটাই হচ্ছে বুদ্ধির খেলা। এখানে আমার টাইম কিছুটা হলেও তো বেশি লাগবে, তো সেই জন্য আমি কিভাবে কমাবো, এটা কিন্তু এটার প্রপার অ্যান্সার কিন্তু 3600 নয়, আমি জাস্ট বললাম যে যদি গুণ করায় এটা হতে পারে এর কাছাকাছি, তাহলে এটা অপশান একটাই ছিল, তাই আমার এটা সুবিধা হয়ে গেলো। যদি অপশান আরও ধরো 2-3টা যদি প্রায় সিমিলার থাকতো, 3700 থাকতো, 3800 থাকতো, তাহলে কিন্তু আমাকে গুণটা করে দেখতে হতো। এখানে যেহেতু নেই, তাহলে আমি এখানে অপরচুনিটি পেয়ে গেলাম, তো করুন নিলাম। ঠিক আছে, এরপর পরের প্রশ্ন কি বলেছে, এ এবং বি একসাথে 12 দিনে একটি কাজ করতে পারে। তাহলে আমাকে কি বলেছে, এ প্লাস বি মিলে 12 দিনে করে, ঠিক আছে, আর বি সি মিলে কত দিনে করে, বি প্লাস সি মিলে কত দিনে করে, 15 দিনে করে। ঠিক আছে, এ বি মিলে 12 দিনে, বি সি মিলে 15 দিনে, আর এ আর সি মিলে কত দিনে করে, 20 দিনে। এ প্লাস সি মিলে 20 দিনে করে। তাহলে আমি একইভাবে বলছি, আবার টাইম অ্যান্ড ওয়ার্ক অঙ্ক সেভাবে করব যেভাবে বলেছি, আমরা টোটালটা এলসিএম নেব, অর্থাৎ 12, 15, 20 যদি এলসিএম নিই আমরা 60 পেয়ে যাবো, তাই না? এলসিএম তো 60 পেয়ে যাবো না? তাহলে আবার আমি বারবার লিখছি না যে টোটাল ওয়ার্ক সমান এফিসিয়েন্সি টাইম হয়, আশা করি তোমরা জানো, যদি মনে হয় তো আমি লিখেই দিই নাও। ঠিক আছে, ওয়ার্ক ইকুয়ালস টু কী হয়, এফিসিয়েন্সি ইন্টু টাইম, টি ফর টাইম। তাহলে এফিসিয়েন্সি সমান কী পাবো না, ওয়ার্ক আপন টাইম পেয়ে যাবো। তাহলে টোটাল ওয়ার্ক 60, এর এফিসিয়েন্সি 5 পেয়ে যাবো আমরা, এর এফিসিয়েন্সি কত পেয়ে যাবো, 4 পেয়ে যাবো, এর এফিসিয়েন্সি 3 পেয়ে যাবো। তাহলে টোটাল এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস বি প্লাস সি প্লাস এ প্লাস, দেখো তোমরা দুবার করে প্রত্যেকটা কিন্তু আমার রাশিগুলো রিপিট হচ্ছে, অর্থাৎ এখানে এ আছে, এখানেও এ, এখানে বি আছে, আবার এখানেও বি, এইখানে সি আছে, আবার এখানেও সি। তাহলে ওভারঅল টাইম বলতে পারি 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি বলতেই পারি। টোটাল যে এফিসিয়েন্সি কত, 5 4 9 3 12, টোটাল এফিসিয়েন্সি এটার 5, এটা 4, এটা 3, তাহলে টোটাল এফিসিয়েন্সি 12। তাহলে এ প্লাস বি প্লাস সি এফিসিয়েন্সি সেটা কত পাবো, এ প্লাস বি প্লাস সি এফিসিয়েন্সি 6 পেয়ে যাবো। ঠিক আছে, এরপর কি চেয়েছে না, যদি 3জন মিলে একসাথে কাজ করে কত দিনে শেষ হবে, না টোটাল ওয়ার্ক আমার 60 তো কনস্ট্যান্ট, তাহলে টোটাল ওয়ার্ক 60 আর 3জন এফিসিয়েন্সি 6, তাহলে টোটাল ডেজ বা দিন কত লাগবে, 10 দিন, তাহলে 10 দিন সময় লাগবে। ঠিক আছে, 10 দিন, তাহলে অপশান 4। পরের প্রশ্ন কি বলেছে, যদি একটি সংখ্যার 35% সেই সংখ্যার 60% থেকে 15 কম, একটি সংখ্যার 35% 35%ই হবে, একটি সংখ্যার 60% 60%ই হবে, তার মানে আমাকে কি বলতে চেয়েছে জানো, ডিরেক্টলিভাবে 35 আর 60-এর যে পার্থক্য সেটাই 15, এটা কি নয়? কারণ একটি সংখ্যা যদি চলো আমি যদি 100ই ধরে নিই, 100-র 35% 35 হবে, 100-র 60% 60 হবে, তাহলে এই দুটো পার্থক্যই না আমাকে বলেছে 15। আমি যদি সংখ্যাটা ধরে নিই 100, যদি আমি ধরি সংখ্যাটি, ঠিক আছে 100, ঠিক আছে, তাহলে 100-র 35% 35 রেশিওতে করছি আমি, ঠিক আছে 35, এটা রেশিওতে, কিন্তু এগুলো তোমরা গুলিও না। আর 100-র 60% কত, 60, এটা রেশিওতে, দুটোর পার্থক্যই কি 15 নয়? তাহলে 60 আর 35-এর পার্থক্য কত, 15, হ্যাঁ কি না? সরি, 35 আর 60-এর পার্থক্য কত,
25 হচ্ছে না, আমি ভুল বলছি, 25 হচ্ছে, মানে 35-60-এর পার্থক্য 25, তাহলে 25 রেশিওর যেটা ভ্যালু সেটাই বলা হয়েছে না 15, হ্যাঁ কি না? এই জায়গাটা বোঝা গেল। আর আমার টোটাল যে সংখ্যাটা সেটা আমি তো 100 ধরে নিয়েছি অলরেডি, মানে 100 রেশিও ধরতে পারো, 100, ঠিক আছে। তাহলে 25 দেশে যদি ভ্যালু 15 হয়, 100 রেশিওর ভালো কত, 4 দ্বারা গুণ করলেই পেয়ে যাবো। 100 রেশিও এই দ্বারাও 4 গুণ করতে হয়, উভয় পক্ষেই গুণ করতে হয়, তাহলে 60। তাহলে এই টোটাল যে সংখ্যাটা, অ্যাকচুয়ালি সংখ্যাটা কত, আসলে সংখ্যাটা 60, ঠিক আছে। পরের প্রশ্ন কি বলেছে, 75 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে চলা একটি যাত্রীবাহী ট্রেন একটি পণ্যবাহী ট্রেন ছাড়ার 9 ঘন্টা পরে রেল স্টেশন ছেড়ে যায়। এই জায়গাটা বোঝো, এই জায়গাটা বোঝো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা ইম্পর্টেন্ট, যে পদ্ধতিটা সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। এখানে তোমরা গোলাবে, কীরকম গোলাবে, যে কি বলা হয়েছে, একটি পণ্যবাহী ট্রেন ছাড়া 9 ঘন্টা পরে রেল স্টেশন ছেড়ে যাচ্ছে, কোনটা, যাত্রীবাহী ট্রেনটা, এবং 6 ঘন্টার মধ্যে এটিকে ওভারটেক করছে। তার মানে এই যে 6 ঘন্টা সময়টা লাগছে কার জানো, এই যে 6 ঘন্টা সময়টা লাগছে, এই 6 ঘন্টা সময়টা কিন্তু লাগছে এই যাত্রীবাহী ট্রেনটার, ভালো করে বোঝো, 6 ঘন্টা সময়টা যে যাত্রীবাহী ট্রেনটার। তাহলে যদি যাত্রীবাহী ট্রেন আর আমরা যে মালবাহী ট্রেনটার আমরা রেশিও নিই, তাহলে যদি আমরা পি ফর প্যাসেঞ্জার ট্রেন বলি, পি ফর প্যাসেঞ্জার, টি ফর ট্রেন, রেশিও জি ফর গুডস, টি ফর ট্রেন, গুডস ট্রেন যেটা যদি বলি আমরা, তাহলে যে প্যাসেঞ্জার ট্রেনটার সময় কিন্তু 6 ঘন্টা লাগছে। আমি আবারও বলছি, প্যাসেঞ্জার ট্রেনটার সময় কিন্তু 6 ঘন্টা লাগছে, আর এর সময় কত লাগছে যাত্রীবাহী ট্রেনটার বা পণ্যবাহী ট্রেনটার, এ তো 9 ঘন্টা পরে, যাত্রীবাহী ট্রেন একটি পণ্যবাহী ট্রেন ছাড়া 9 ঘন্টা পরে ছেড়েছিল। তার মানে এই যে 9 ঘন্টা ধরে কে যাচ্ছে, পণ্যবাহী ট্রেনটা যাচ্ছে, আর এই 6 ঘন্টাও তো লাগছে, কারণ যে টাইমে মিট করবে, আমি আবারও বলি, যে সময়টাতে মিট করছে গিয়ে পরে, সেই যে সময়টা তো কনস্ট্যান্ট, মানে সেই সময়ে দুজন একই সাথে তো মিট করছে। তার মানে যে যাত্রীবাহী ট্রেনটা এই তো 6 ঘন্টা ধরেই চলছে, তারপর না গিয়ে মিট করছে, তাহলে এই 6 ঘন্টাও তো পণ্যবাহী ট্রেনটা চলছে, হ্যাঁ কি না, ভাষাটা বোঝাতে পারলাম আমি। আবার উপরন্ত কি হচ্ছে না, 9 ঘন্টা আগে ছেড়েছে, ওই যে পণ্যবাহী ট্রেনটা 9 ঘন্টা আগে ছেড়েছে, তার মানে এই যে গুডস ট্রেন বা পণ্যবাহী ট্রেনটার যেটা সময় লাগছে কত, 6 + 9, তার মানে এই 6 আর এর 15, ঠিক আছে। তাহলে 2:5, এটা সময়ের অনুপাত হলো, সময়ের অনুপাত হলো, এটা কিন্তু সময়ের রেশিও হয়ে গেল, এটা টাইম, ঠিক আছে। আমরা যদি ব্র্যাকেটে টি ফর টাইম লিখি, তাহলে এটা টাইম, এটা টি ফর কিন্তু ট্রেন নয়, টাইম, TIME, ঠিক আছে, আমি টাইম লিখিয়ে দিলাম পুরোটাই, টাইম, এটা কিন্তু সময়ের রেশিও। আবার আমরা এটাও জানি যে দূরত্ব, ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম হয়, আমরা এটা জানি। আবার যদি কোনো ধরো একটা ইনসিডেন্টে ডিস্টেন্সটা কনস্ট্যান্ট থাকে, তাহলে আমরা বলতে পারি এস ভ্যারিজেস 1/t, মানে এই যে এস ফর স্পিড, টি ফর টাইম, তার মানে স্পিডের রেশিওটা টাইমের রেশিওর অনন্যক হয়, আমরা বলতে পারি স্পিডের রেশিওটা টাইমের রেশিওর অনন্যক হয়। তার মানে এটা আমরা কি পেলাম, টাইমের রেশিও অর্থাৎ সময়ের অনুপাত পেলাম। আমাদের যেহেতু আমাদের স্পিড চাই, তার মানে কোনোভাবে আমাকে স্পিডের রেশিও বা স্পিডের কোনো কিছু একটা রিলেশন নিয়ে আসতে হবে আমাকে কোনোভাবে, তাহলে আমি স্পিডের রেশিও আনতে পারি সময়ের রেশিও থেকে। তাহলে যদি এটা সময়ের রেশিও হয়, তাহলে স্পিডের রেশিওটা কত দাঁড়াবে, অনন্যক বলতে 5:2 দাঁড়াবে। এটা কিন্তু স্পিডের রেশিও, ঠিক আছে, এটা কিন্তু স্পিডের রেশিও, এটা স্পিডের রেশিও, এটা এস ফর স্পিড, এটা আমি যদি বলি এস ফর স্পিড, তাহলে এটা কিন্তু স্পিডের রেশিও দাঁড়ালো, ঠিক আছে, 5:2। তার মানে রেশিওতে আমার কি বলা হয়েছে, এরপর প্যাসেঞ্জার যে ট্রেনটা ছিল বা যাত্রীবাহী যে ট্রেনটা ছিল তার স্পিড কত ছিল, 75 কিলোমিটার/আওয়ার, রেশিওতে কত, 5 রেশিও। তার মানে কি আমি এটা বলতে পারি না 5 রেশিওর ভ্যালুই 75 কিলোমিটার/আওয়ার, 5 রেশিওর ভ্যালুই 5 রেশিও সমানই 75 কিলোমিটার/আওয়ার, এটা বলতেই পারি আমি এখান থেকে, হ্যাঁ কি না, কারণ রেশিওতে ওই ট্রেনটারই অনুপাত বেরিয়েছে 5 রেশিও, আর আমাকে মান বা ভ্যালুতে দেওয়া আছে 75 কিলোমিটার/আওয়ার, তার মানে 5 রেশিওর ভ্যালুটাই 75, 1 রেশিওর যেটা ভ্যালু সেটাই 15 কিলোমিটার/আওয়ার, 15 কিলোমিটার/আওয়ার। এরপর আমার চেয়েছে কি, আমার কাছ থেকে কী চেয়েছে না, পণ্যবাহী ট্রেনটার গতিবেগ কত, তাহলে পণ্যবাহী ট্রেনটার যে রেশিও বেরিয়েছে কত, 2 রেশিও, পণ্যবাহী ট্রেনটার যে গতিবেগ রেশিও তো কত বেরিয়েছে, 2 রেশিও,
তাহলে 1 রেশিওর ভ্যালু যদি 15 কিলোমিটার/আওয়ার হয় তাহলে 2 রেশিওর ভ্যালু কত? 30 কিলোমিটার/আওয়ার হবে না? 2 রেশিও 30 কিলোমিটার/আওয়ার, কিলোমিটার/আওয়ার। তাহলে এটাই আমাদের উত্তর, অর্থাৎ 30 কিলোমিটার/আওয়ার আমাদের এই কোশ্চেনটার বা অঙ্কটার উত্তর হয়ে যাবে 30 কিলোমিটার/আওয়ার। তার মানে ওই যে 15/10টার গতিবেগ কত? 15/10টার গতিবেগ 30 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলেছে? এমন দুটি সংখ্যা রয়েছে যাদের গুণফল হলো 21 এর সমান এবং তাদের বর্গের যোগফল 18। সংখ্যা দুটির দুটি সংখ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করো। ঠিক আছে, আমাদেরকে কি বলা হয়েছে আমরা সেটা এস্টাবলিশড করি। কি বলা হয়েছে? সংখ্যাটা যদি আমি এক্স আর ওয়াই ধরি তাহলে এক্স আর ওয়াই যেটা গুণফল সেটা বলা হয়েছে 21। 1 নম্বর ইকুয়েশন আমরা এখান থেকে বলতে পারি। তারপর তাদের বর্গের যোগফল, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান দেওয়া হয়েছে কত? 58। ঠিক আছে, তাহলে 2 নম্বর। আবার দেখো এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে আমরা এভাবে লিখতে পারি এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস 2ab। কারণ আমরা নিশ্চয়ই এই সূত্রটা সবাই জানি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার লেখা যায় প্লাস 2ab লেখা যায়। তার মানে এটা সমান 58 আমি লিখতে পারি। ঠিক আছে, আমি কেন লিখলাম? কারণ আমাকে সেটাই চেয়েছি, দুটি সংখ্যার মধ্যে পার্থক্য। তাহলে যদি দুটি সংখ্যার মধ্যে পার্থক্য বের করতে হয় তাহলে আমাকে এই যে রুলটা রয়েছে, এই যে ফর্মুলাটা রয়েছে, এটাকে আর কোনোভাবে এস্টাবলিশ করা যায় কিনা আমি দেখব। তো এইভাবেই করা যায়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আমি লিখতে পারি এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, তাহলে এটার মান চাই, এক্স মাইনাস ওয়াইয়ের মান চাই। ঠিক আছে, তাহলে আবার দেখো এবির মানটাও দেওয়া আছে 21। তাহলে আমরা এখানে এবির মানটা পুট করলাম। তাহলে আমরা এখান থেকে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এর যদি আমরা 58 এদিকে যাই, এটাকে যদি রাইট হ্যান্ড সাইডে নিতে মাইনাস হয়ে যাবে, তাহলে -2 × 21 লিখতে, কারণ এক্স ওয়াইয়ের মানটা 21 দেওয়া আছে, তাই না? এক্স ওয়াইয়ের মানটা আমাকে 21 দেওয়া আছে। পরের লাইনে কি লিখতে পারি? এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 58 মাইনাস 42 লিখতেই পারি, হ্যাঁ কি না? 21 × 42। তাহলে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 58 থেকে যদি 42 বাদ দিই 16 পাই। তাহলে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সমান 16, তখন এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 4। আর আমার কাছ থেকে এটাই চেয়েছিল, দুই সংখ্যার মধ্যে পার্থক্য, একটি সংখ্যা এক্স ধরেছি একটি ওয়াই ধরেছি, তাহলে সংখ্যা দুটির পার্থক্য 4। এটাই আমাদের উত্তর। ঠিক আছে, 4 অপশন এ। আচ্ছা বন্ধুরা, এটা যদি আমি অন্যভাবে করতাম, অন্যভাবে বলতে আমি যদি একটু শর্ট ট্রিক করার চেষ্টা করতাম বা টাইমটাকে যদি বাঁচানোর চেষ্টা করতাম, আমি কী করতাম? অপশন টেস্ট। কীভাবে? দুটি সংখ্যার মধ্যে পার্থক্য, এই অপশনগুলো নয়, আমি ধরে নিচ্ছি দুটি সংখ্যার গুণফল 21। তার মানে আমার মাথায় কি আসছে? 21 কার কার মাল্টিপল হতে পারে? 7 আর 3। 21 কারণ 7 আর 3 ছাড়া কারো মাল্টিপল হতেই পারে না। 21 আর একেও মাল্টিপল হয়, কিন্তু এটা সম্ভব নয়, কারণ তারপরের লাইনে কি বলা হয়েছে? বর্গের যোগফল। তাহলে সেই সংখ্যা দুটোর মধ্যে বর্গের যোগফলও তো করতে হবে, তো 21 করতে 484 হয়, তো এছাড়া অনেক বেশি যাচ্ছে, তাই না? তাহলে আমার মাথায় আপাতত একটা আসছে 7 আর 3 হতে পারে, 7 আর 3। পরের কন্ডিশনটা আমরা দেখবো স্যাটিসফাই করছে কিনা। কীরকম না, যদি আমি এক্স আর ওয়াইটাকে আমি 7 আর 3 ধরি, তার মানে যদি এক্সটাকে 7 ধরি আর ওয়াইটাকে 3 রাখি, তাহলে কি পরের কন্ডিশনটা স্যাটিসফাই করছে? তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কি আমার 58 হচ্ছে? দেখি ভ্যালু পুট করে দেখি। 7 স্কোয়ার 49 প্লাস 3 স্কোয়ার 9, এটা 58, তাহলে এটাও কিন্তু 58 হচ্ছে। লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস রাইট হ্যান্ড সাইড হচ্ছে, তার মানে আমার কি এই যে কন্ডিশনটা স্যাটিসফাই করছে, তার মানে সংখ্যা দুটো কিন্তু 7 আর 3ই হবে। তাহলে যদি সংখ্যা দুটো 7 আর 3 হয়, তাহলে পার্থক্য তো 4 হবেই। তাহলে দেখো এরকমভাবে করলে কিন্তু টাইমটা অনেকটা কমে যাবে এবং তোমাদের টাইম কনজিউমিং যে ব্যাপারটা সেটা চলে আসবে, মানে সেটাকে হ্যান্ডেল করার ব্যাপারটা চলে আসবে এবং পরীক্ষায় তো ভালো রেজাল্ট আসবেই। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলেছে? এ এবং বি একসাথে 20 ঘন্টার মধ্যে একটি কাজ সম্পূর্ণ করতে পারে। ঠিক আছে, 5 ঘন্টা পরে এই কাজ ছেড়ে যায়। ঠিক আছে, দেখে নিচ্ছি আমরা। 20 ঘন্টা পরে কাজ করে, 5 ঘন্টা পরে কাজ ছেড়ে যায়, বাকি কাজ শেষ করতে 45 ঘন্টা সময় নেয়। মানে বি শেষ করছে, বিয়েকে কাজ শেষ করতে 35 ঘন্টা সময় নেয়, বাকি কাজটাও। তাহলে এর সময়টা কত হবে যদি পুরো কাজটা এ করে? তাহলে দেখো আমরা এফিসিয়েন্সি দরকার, তাহলে এখান থেকে আমরা কী পাবো? এ প্লাস বি 20 ঘন্টায় কাজটা করে। তাহলে কিন্তু এখানে একটু ঐকিকগ্রাম যদি করি, এ প্লাস বি 20 ঘন্টায় কাজ করে, তাহলে যদি 20 ঘন্টায় এক অংশ করে, আমি টোটাল কাজটা এক অংশ, আমি এটা একটু ঐকিকগ্রাম করছি সুবিধা হবে। টোটাল কাজটা এক অংশ আমরা সবাই জানি, তাহলে এক অংশই তো করছে 20 ঘন্টাতে, বা 20 ঘন্টায় করছে এক অংশ, 1 ঘন্টায় কত করছে? কারণ সেটাই তো এফিসিয়েন্সি।
1 ঘন্টাতে যেটা করবে, যদি 20 দিনে করতো তাহলে 1 দিনে কত করছে সেটা এফিসিয়েন্সি হতো। তার মানে 20 ঘন্টা যদি 1 অংশ করে, যদি 20 ঘন্টাতে 20 ঘন্টায় যদি 1 অংশ কাজ করে, 1 অংশ, কারণ টোটাল কাজটা করছে মানে টোটাল কাজ 1 অংশ, তো 1 অংশই করছে, তাহলে 1 ঘন্টায় যেটা করবে সেটাই তো তার এফিসিয়েন্সি হয়ে যাবে, তাই না? এটা কিন্তু টোটাল এ আর বি এর এফিসিয়েন্সি হবে। তাহলে 1 ঘন্টায় কত করবে, 1/20 অংশ করবে। তাহলে এই যে 1/20 এটা টোটাল এ প্লাস বি এর এফিসিয়েন্সি। এটা এ প্লাস বি এর সময় লাগছিল 20, আর এ প্লাস বির এফিসিয়েন্সি কত হয়ে যাবে, 1/20 হয়ে যাবে। তাহলে এ প্লাস বি এর এফিসিয়েন্সিটা 1/20, এটা এফিসিয়েন্সি হয়ে যাবে, ই ফর এফিসিয়েন্সি। ঠিক আছে, হয়ে গেল। এরপর কি বলেছে, কি বলেছে হবে, ওটা 1 ঘন্টা এত করতো, ওরা 5 ঘন্টা কাজ করেছে। তাহলে 5 ঘন্টায় 1 অংশ করেছে, মানে 1 ঘন্টায় কত কাজ করেছে, 1/5 অংশ করেছে। মানে এ প্লাস বি মিলে এরা 1 ঘন্টা 1/20 অংশ করতে পারে। ঠিক আছে, এটা করতে পারে, করেছে কত, 1/5 করেছে, তাই না? এ প্লাস বি মিলে 1 ঘন্টা যদি 5 ঘন্টায় 1 অংশ, সরি 5 ঘন্টায় 5 ঘন্টা করেছে, তার মানে 1 ঘন্টা 1/5 অংশ করবে। 5 ঘন্টা করেছে, 5 ঘন্টা 1 অংশ ধরে নিলাম করেছে আমরা, তাহলে 1 ঘন্টা 1/5 অংশ করবে, এটাই, তাই না? তাহলে এটাও এফিসিয়েন্সি। তাহলে বাকি কত এফিসিয়েন্সি, এদের বাকি কত রয়েছে সেটাই বির এফিসিয়েন্সি পেয়ে যাবো। এ প্লাস বির এফিসিয়েন্সি যদি 1/20 হয়, যদি আমাদের সরি বলছি একটি কাজ সম্পন্ন করে বি একে শেষ 5 ঘন্টা পর কাজ ছেড়ে যায়, সরি ভুল বললাম, দুজনেই করেছে, 5 ঘন্টা করেছে, তার 5 ঘন্টা এতটা কাজ করেছে, এত অংশ কাজ করেছে, তাহলে কত অংশ বাকি রয়েছে, মানে 1/5 মাইনাস 1/20 হবে, এটা বাকি থাকবে। ঠিক আছে, তাহলে 15-20 বাকি থাকবে, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা একটু ভুল হলো। ঠিক আছে, তাহলে যদি তাই হয়, 20 হবে 4 মাইনাস 1, 3/20 বাকি থাকবে, তাই না? তাহলে বাকি থাকবে 3/20, তাই তো, হ্যাঁ কি না? 3/20, তাহলে 3/20 কাজটা বাকি থাকছে, এই কাজটা এই অংশটা বাকি থাকছে। তাহলে এই বাকি অংশটা কী করেছে, বি করেছে 45 ঘন্টা নিয়ে করেছে। তাহলে তাহলে তার মানে এই যে বাকি অংশ 3/20, ঠিক আছে, তাহলে যদি বাকি অংশ 3/20 হয়, তার মানে বাকি অংশ কত, বাকি কত 3/20 অংশ কাজ বাকি, তাহলে 3/20টা করছে 45 ঘন্টাতে, তার মানে যদি ঐকিক নিয়ম করি, 3/20 অংশ করে 45 ঘন্টায়। ঠিক আছে, তাহলে 1 অংশ করতে কতক্ষণ সময় লাগবে, 45/3/20, ওপরে 20টা গুণ হয়ে যাবে, হ্যাঁ কি না? ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে 300 ঘন্টা, 300 ঘন্টা, তাই না? 15×45, 15×20, 300 ঘন্টা। তার মানে তাহলে এ প্লাস বি এর যদি এফিসিয়েন্সি, সরি টোটাল ওয়ার্ক টাইম লাগে 20 ঘন্টা, আর যদি আমার বি এর টাইম লাগে 300 ঘন্টা, তাহলে টোটাল ওয়ার্ক কত, এটা 300 হয়ে যাবে, এটা টোটাল ওয়ার্ক হয়ে যাবে, এফিসিয়েন্সি নিলাম, সরি এলসিএম নিলাম, তাহলে এর এফিসিয়েন্সি হয়ে যাবে 15, এর এফিসিয়েন্সি হয়ে যাবে 1। বুঝতে পারলাম? তাহলে কোথাও ভুল হলো, কারণ এর সম্পূর্ণ কত সময় লাগবে, কোথাও ভুল হলো, কোথাও একটু ভুল হলো। আচ্ছা বন্ধুরা, এই যে আমাদের এই অঙ্কটা 44 নম্বর অঙ্কটা, তো এটা একটু ডিজি হয়ে গেল, তো এটা একটু পরে করার চেষ্টা করছি, তাই না? এটা একটু পরে করার চেষ্টা করছি। এর 44 নম্বর, এটা মার্ক করে রাখলাম 44, ঠিক আছে, পরে ফিরে আসছে। এরপর আগে এগুলো যেগুলো হয় সেগুলো করে নিই, ওটা একটু ডিজি হয়ে গেল। ঠিক আছে, কি বলেছে, 21 এই 2-এর সাথে 40 পয়সা মানটা কত? ঠিক আছে, তার মানে 2100 এর 2-এর সাত, তার 40% 25%, 40/100 ইন্টু 25/100, হ্যাঁ কি না? তাই তো, তাহলে কটা শূন্য কাট হচ্ছে দেখে নিই, 2, 1, 3টা কাট হচ্ছে, এখান থেকে 2 বাদ যাবে, এখান থেকে 1 বাদ যাবে, তা 3টা কাট হয়ে গেল। এরপর 7, 3, 21 আমরা নিমেষে কাটতে পারি। ঠিক আছে, নিচে কিন্তু আমার 10 অলরেডি আছে, তাহলে এরপর কি হবে, উপর থাকছে কি 3,
এটা 3 পেলাম, এটা 2 পেলাম, আর এটা 4, এটা 25, নিচে আমার একটা 10 আছে। ঠিক আছে, এরপর কি করতে পারি আমরা, এই যে দেখো 5 দিয়ে কাটতে পারি, 5 দুগুণে 2, 5 2 10 করতে পারি আমরা, 5 2 10, 5 5 25। ঠিক আছে, 25 হয়ে গেল। এরপর 2 2 2 কাটতে পারি আমরা, তাই না? তাহলে কি থাকছে, 3 গণিত 4 গণিত 5। ঠিক আছে, তাহলে 3 গণিত 4 গণিত 5 মানে 60, তাই না? তাহলে অ্যান্সার 60। পরের প্রশ্ন কি বলছে, একজন ব্যবসায়ী 6400 টাকা একটি ওয়াশিং মেশিন কিনেছেন। এর ধার্য মূল্যের ওপর 20% ছাড় দেওয়ার পর সে এখনও 30% লাভ করে। ধার্য মূল্যে 20% ছাড় দিয়েছে, 30% লাভ করে। বন্ধুরা, আমি তোমাদেরকে এটার একটা মানে শর্ট ট্রিকই বলতে পারি, কীরকম না, এমআরপি আর সিপির যেটা রেশিও সেটা বলে দিচ্ছি কীভাবে হয়। না, এই অঙ্কটা করার জন্য কি করতে হবে, আমাকে এমআরপি আর সিপি রেশিওটা জানতে হবে। তো এমআরপি সিপি রেশিও কী হয় না, এমআরপি হয় 100 প্লাস গেন পার্সেন্ট। ঠিক আছে, 100 প্লাস গেন পার্সেন্ট ডিভাইডেড বাই 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্ট। ঠিক আছে, তার মানে এমআরপি যেটা হবে সেটা 100 প্লাস গেন পার্সেন্ট হবে, আর সিপি যেটা হবে সেটা 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্ট হবে। তার মানে যদি আমি এটাকে করি 100 প্লাস গেন পার্সেন্ট, কত গেইন করেছে, 30% গেইন করেছে। তার মানে 100 প্লাস 30, তারপর 100 কত ডিসকাউন্ট দিয়েছে, 20%, মানে 20। এটা হয়ে গেল এমআরপি আর সিপির রেশিও। তার উপর হয়ে গেল 130, নিচে হয়ে গেল 80, তাহলে হয়ে গেল 13:8। এটা হচ্ছে এমআরপি সিপি রেশিও। কী চেয়েছে, ওয়াশিং মেশিনের ধার্য মূল্য আমার কি দেওয়া আছে, সিপি দেওয়া আছে, ক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে তার মানে এই যে 8 রেশিও বেরোলো, সেই রেশিওটার ভ্যালুই না 6400 দেওয়া আছে। তার মানে আমি এটা লিখতেই পারি 8 রেশিওর ভ্যালুটাই 6400 দেওয়া হয়ে যায়, তাই না? 8 রেশিও যেটা সেটা 6400। তাহলে এখান থেকে আমরা কী বের করতে পারি, কত রেশিও বের করতে হবে, আমাকে 13 রেশিও মানটা বের করতে হবে। তাহলে 1 রেশিওর মানটা আমরা কত পাবো, 1 রেশিওর মানটা 800 পাবো, তাই না? 8 রেশিওর ভ্যালু যদি আমাদের 6400 থাকে, 1 রেশিও বলে 800 পাবো, 1 রেশিও বলে 800 পাবো। তাহলে বের করতে হবে 13 রেশিওর ভ্যালু। এটা কিন্তু 13 রেশিও, ঠিক আছে, 13 রেশিওর ভ্যালু বের করতে হবে। তাহলে আমি এখান থেকে করতেই পারি 13 রেশিও বলে 13 × 800, তার মানে 104, 10,400 হবে, তাই না? কারণ 13 রেশিওর ভ্যালু কত হবে, 13 × 800 হয়ে যাবে। তাহলে 13 আর 800-র মানটাই কত হবে, 10,400। পরের প্রশ্ন, ঠিক আছে, কি বলেছে, দুটি সংখ্যার গসাগু তাদের লসাগু এর 20 ভাগের 1 ভাগ। ঠিক আছে, দুটি সংখ্যার গসাগু লসাগু, তার মানে আমি যদি গসাগু অর্থাৎ এইচসিএফ আর এলসিএমে যদি আমাদের রেশিও নিই, তাহলে কত পাবো, 1 এর 20 পাবো, কারণ সেটাই বলেছে দুটি সংখ্যার গসাগু তাদের লসাগুর 20 ভাগের 1 ভাগ, এদের রেশিও হয়ে গেল 1 এর 20। যদি একটি সংখ্যা 96 হয় এবং লসাগু গসাগুর পার্থক্য 456 হয়, লসাগু গসাগুর পার্থক্য যদি আমাদের 456 হয়, তাহলে দেখো এইখানে আমাদের লসাগু বা এলসিএম যেটা সেটা 20 বলা হয়েছে, গসাগু বা এইচসিএফ সেটা 1 বলা হয়েছে রেশিওতে। তাহলে এদের পার্থক্য কত, 19 রেশিও। সেই 19 রেশিওর কি ভ্যালুটাই 456 নয়? হ্যাঁ, তাই না? তাহলে এখান থেকে 1 রেশিওর ভ্যালু পাবো, 1 রেশিওর ভ্যালু কত, 1 রেশিওর ভ্যালুটা কত হয়ে যাবে, 2 4 24 হয়ে যাবে। 1 রেশিওর ভ্যালুটাই 24 হয়ে যাবে, হ্যাঁ কি না? এরপর কি চেয়েছে আমার, না আমার অপর একটা সংখ্যা চেয়েছে। আবার আমরা এটাও জানি, তাহলে প্রথম কথা আমি 1 রেশিও পেলো, মানে 1 রেশিও এইচ শেপ, তাহলে এইচ শেপটা হয়ে গেল, তার মানে এইচ শেপ আমার হয়ে গেল কত, 24। তাহলে এলসিএমটা বের করে নিই আমি, এলসিএমটা কত না 20 রেশিও, তার মানে 1 রেশিও বলে 24 হয়, তাহলে এটা 20 × 24, তাহলে 480, তাই না? আবার আমরা জানি সংখ্যা দুটির গুণফল কি হয়, যদি সংখ্যা এক্স আর ওয়াই হয়, তাহলে সংখ্যা দুটির গুণফল সমান এইচ শেপ ইন্টু এলসিএম হয়, ইন্টু এলসিএম। এটা আমরা সকলেই জানি, যদি নাও জানি আমি আবার বলে দিলাম, ঠিক আছে, এলসিএম ইন্টু এইচ শেপ হয়, এইচ শেপ ইন্টু এলসিএমের গুণফলটাই সংখ্যা দুটির গুণফল হয়, ঠিক আছে, তাই না? তাহলে আমি যদি এটাকে আবার করার চেষ্টা করি, তাহলে আমি আবার যদি এখানে রিরাইট করি, তাহলে কত পেলাম আমরা এইচ শেপটা পেয়েছিলাম কত, এইচ শেপটা পেয়েছিলাম 24, তাই না? আর এলসিএমটা কত পেয়েছিলাম, এলসিএমটা পেয়েছিলাম 480 পেয়েছিলাম। আবার আমরা জানি এইচসিএফ ইন্টু এলসিএম সমান হয় সংখ্যা দুটির গুণফল যদি এক্স ওয়াই ধরি, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখতেই পারি অর
HCF কত 24 ইন্টু 480 এলসিএম, এটা সমান 96 একটা মান বলা হয়েছে, তাই না? একটা সংখ্যা বলা হয়েছে 96, আরেকটাকে আমি যদি ওয়াই ধরি তাহলে এটা ওয়াই, 96 ইন্টু ওয়াই, ঠিক আছে? তাহলে ওয়াই সমান বলতেই পারি 24 ইন্টু 480/96, তাই না? তাহলে 24 4 96 আমরা সবাই জানি, 480কে যদি 4 দিয়ে ভাগ করি 120 হয়। তাহলে অপর যে সংখ্যাটি সেটা হচ্ছে 120, ঠিক আছে? এটাই উত্তর 120, অপশন 2, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? এটা বলেছে একটি নির্বাচনে দুজন প্রার্থী অংশ নেন, ঠিক আছে? 20% ভোট অবৈধ ঘোষণা করা হয়, 20% ভোট ইললিগেল বলা হয়, এবং বিজয়ী প্রার্থীর ভোট বৈধ ভোটের 70% হয় এবং 9600 ভোটে জয়ী হয়, ঠিক আছে? তার মানে আমাকে ডিরেক্টলি বলা হয়েছে আমি যদি টোটাল ভোটার সংখ্যা যদি 100টা ধরি, 100টা টোটাল ভোটার আমি ধরে নিলাম, তার 20%টা ভোট অবৈধ। আমি যদি এটা রেশিও মেথডে করার চেষ্টা করি, তাহলে যদি টোটাল ভোটটা যদি 100 হয়, 20% অবৈধ, তার মানে মাথায় রাখবে বৈধ কত 80%, তাহলে 100-র 80% মানে 80টা ভোট, এটা কিন্তু বৈধ, এটা বৈধ ভোট। এরপর বলেছে বিজয়ী প্রার্থী বৈধ ভোটে 70% পায়, আর এই যে 9600টা ভোটে জয়ী হয়েছে তার মানেটা কি? মানে এ 9600 ভোট বেশি পেয়েছে, তার মানে দুজন যে প্রার্থী, সেই দুজন প্রার্থীর যে ভোট যে সেই ভোটের পার্থক্য সেটা হচ্ছে 9600। তাহলে আমাকে কি বলা হয়েছে না, এই যে 70% বৈধ ভোট যে জিতেছে, তার মানে যে হেরেছে সে বৈধ ভোটে 30% পেয়েছে, কারণ টোটাল তো 100% হয়। তাহলে সে যে জিতেছে সে যদি 70% পায়, যে জিতেছে সে যদি 70% পায়, তাহলে যে হেরেছে সে নিশ্চয়ই 30% পাবে। তাহলে দুজনের ভোটারের যে পার্থক্য, মানে প্রাপ্ত ভোটারের যে পার্থক্য সেটা হচ্ছে 40%। তাহলে আমরা কি বলতে পারি না যে এই যে 80%, মানে 100টা ভোটের 80টা ভোট বৈধ, এর যেটা 40% বলতে হবে, ঠিক আছে? 40% যদি বলতে হয়, কারণ কি? কারণ একজন পেয়েছে 70%, একজন 30%, তাহলে 40% হচ্ছে আমার পার্থক্য। সেই 40%-এর ভ্যালুটাই না 9600, এটাই তো বলা হয়েছে, পার্থক্যটাই বলা হয়েছে 9600। এবার যদি ক্যালকুলেশন করি, এগুলো কিন্তু রেশিওতে, এটা রেশিওতে, ঠিক আছে? এটা রেশিওতে, এটা রেশিওতে, এই ধার যেটা পাবো এটা তো 100, আমরা 100 ইউনিট ধরি, 100 রেশিও ধরতে পারি, তাহলে এটা 80 রেশিও হবে, তাহলে এটা 80 রেশিও হবে, এটা রেশিওতে। আমি বোঝার সুবিধাতে রেশিও আর লিখে দিচ্ছি, আর না লিখলেও হবে, ক্যালকুলেশন করলেই হলো, কিন্তু বোঝার সুবিধাতে লিখে দিলাম, ঠিক আছে? তাহলে ক্যালকুলেশন যদি করা হয়, দুটো শূন্য কেটে যাবে, এই দুটো শূন্য, এই দুটো নিচে দুটো শূন্য কেটে যাবে, তাহলে 32 রেশিওর ভ্যালুটাই না বলা হয়েছে 9600। এক রেশিওর ভ্যালু কত হয়ে যাবে? 30 হয়ে যাবে, তাই না? সরি 300 হয়ে যাবে, তাই তো? 300 হবে না কত হবে? হ্যাঁ 300 হবে, 300 হবে, তাই না? এক রেশিও বলে 300 হয়ে যাবে। তাহলে এরপর আমার কি চেয়েছে? টোটাল ভোটার, টোটাল কত ভোটার? 100 রেশিও, তাহলে 100 রেশিওর ভ্যালুটা কত হবে? সমান 300 ইন্টু 100, মানে আরও দুটো শূন্য অ্যাড হয়ে যাবে, তাই না? তাহলে আমার হয়ে যাবে 30,000, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? যখন একটি সংখ্যার 20% 160 এর সাথে যোগ করা হয়, যখন একটি সংখ্যার 20% 160 সাথে যোগ করা হয়, তখন ফলাফলটি শুধুমাত্র সেই সংখ্যাটি হয়, ঠিক আছে? যখন একটি সংখ্যার 20% 160 সাথে যোগ করা হয়, তার মানে সেই সংখ্যাটি হয় কত? তার মানে 160 যোগ করে, তার মানে আমি যদি এটা ট্র্যাডিশনাল ওয়েতে করতে যাই, তাহলে সংখ্যাটাকে আমি এক্স ধরবো, তাহলে এক্স ধরবো, তার 20%, যখন একটা সংখ্যার 20% সাথে 160 যোগ করবো তখন সংখ্যাটিই পাবো, তাই না? এটাই বলা হয়েছে আমাকে। তাহলে এটা x/5 হয়ে যাবে, এই যদি এক্সটাকে এই ধারে নিয়ে আসি, তাহলে এটা হয়ে যাবে, বা যদি আমরা এক কাজ করি x/5টাকে যদি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো, ঠিক আছে, তাহলে আমরা এদিকে পাবো 160 পাবো সমান x - x/5, কারণ 20x/100 মানে x/5 হয়ে যায়, তাহলে 160 সমান 4x/5, তাই না? 4x/5, তাহলে আমরা বলতে পারি কত? তাহলে 4x সমান বলতে পারি 160 × 5,
সমান 800, 4x সমান 800, তাহলে x সমান 200, তাহলে সংখ্যাটি কত হয়েছে 200, সংখ্যাটি 200। তো আমি এটা কিন্তু এভাবেও করতে পারতাম, কি বলেছে, যখন একটি সংখ্যার 20% সাথে 160 যোগ করবে সেই সংখ্যাটি পাবো। আর একটা সংখ্যা সবসময়তেই 100% হয়, তাহলে 20% সাথে কত যোগ করবো যখন সেই সংখ্যাটি পাবো 80%। আর 80%র ভ্যালুটাই না 160 বলা হয়েছে, মানে সবসময়তে একটি সংখ্যা 100% হয়, তাহলে 20%-এর সঙ্গে যখন 160 যোগ করে তখন সেই সংখ্যাটি পাবো। তাহলে একটি সংখ্যার 20% সাথে কত যোগ করলে 100% পাবো 80%। তাহলে 80% যোগ করছি, আর এদিকে সংখ্যাতে বলা হচ্ছে 160 যোগ করছি, তাহলে এই 80%-এর ভ্যালুটাই না আমাকে বলা হয়েছিল 160, হ্যাঁ কি না? তাহলে 1%-এর ভ্যালু আমরা পেয়ে যাব কত 2, 100%-এর ভ্যালু কত পেয়ে যাব 200। মানে অঙ্কটা এইভাবেও করা যায়, সংখ্যাটি 200। তোমাদের যেটা পছন্দ হবে সেটাই করো, তো আমি বলবো এটাই করবে, এটা পরীক্ষার হলে টাইমটাকে অনেকটা নিচে নেওয়া হবে। তো যদি তোমাদের কারো বুঝতে অসুবিধা হয় তার জন্য আমি ট্র্যাডিশনাল ওয়েটা করে দিলাম, আর যদি তোমরা একটু অ্যাডভান্স আছো তারা কিন্তু এই পদ্ধতিটা ফলো করো, লাভেবল, ঠিক আছে, ফ্রুটফুল। নেক্সট কোয়েশ্চেন, ঠিক আছে, কি বলছে, বার্ষিক চক্রবৃদ্ধি সুদে 50% হারে একটি রাশি 2 বছরে এত টাকা হয়, রাশিটা নির্ণয় করো। কি বলেছে, বার্ষিক চক্রবৃদ্ধি 5% হারে একটি রাশি 2 বছরে এত টাকা হয়, রাশিটা কত? ঠিক আছে, আমরা যদি 5%-এর ফ্র্যাকশন ভ্যালু করি, 5%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হয়, 5%-এর ফ্র্যাকশন ভ্যালু হয় 1/20, তাই না? মানে 20 থেকে 21, এটাও 20 থেকে 21, তাই না? তার 20 থেকে 21, 20 থেকে 21 যদি হয়, 20 থেকে 21, 20 থেকে 21 যদি হয়, এটা হয় 20 থেকে 21, 20 থেকে 21 যদি এটা হয়, তাহলে এটা 400 থেকে কত হয় 441, তাহলে আমাকে 441টা ভ্যালুই বলা হয়েছে, 400-র মানটা বের করতে হবে, তাই না? তো 441 রেশিও যে ভ্যালু সেটাই বলা হয়েছে কত, এটি সব রেশিওতে 1543.5, তাহলে 400 রেশিও কত হয়ে যাবে, 400 রেশিওর ভ্যালু কত হয়ে যাবে, মানে 1543.5, প্রথমে 1 রেশিওর ভ্যালু বের করতে হবে, সেটা 441 দিয়ে ভাগ করতে হবে ইন্টু 400। যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে হয়তো আমাদের মানটা বেরিয়ে যাবে। তো মানটা কীভাবে পাবো, 14, ঠিক আছে, 1400, ঠিক আছে, তোমরা দেখে নিও, এটা মানটা 1400 পাবো। তোমরা ক্যালকুলেশন করো, 1543.5 বাই 441 400 যদি ক্যালকুলেশন করি ওটাই পাবো, ঠিক আছে। আশা করি তোমরা সকলে পারবে, ক্যালকুলেশনটা করে নিও, ঠিক আছে। পরের প্রশ্ন, অনিকেতের বার্ষিক বেতন এত টাকা থেকে যদি এত টাকা বেড়েছে, শতাংশ কত বৃদ্ধি হয়েছে, এত টাকাটা যদি এত টাকা বেড়েছে, মানে এটা যে টাকাটা হবে তার যদি এই টাকাটা বেড়েছে, মানে টাকাটা কত বেড়েছে, 1,40,00,000, তাহলে কি হবে না 40 লাখ যেটা সেটা তো বেড়েছে, 40 লাখ সেটা তো বেড়েছে, তাই না? কততে বেড়েছে, 1 কোটিতে, তাই না? তাহলে 100তে কত, সেটাই শতাংশ। তাহলে এখান থেকে 1 2 3 4 6টা শূন্য কাট হবে, এখান থেকে 4টা 2 6টা শূন্য কাট হবে, 40%, তাই না? কিছুই ছিল না, আমি তোমাদের বোঝার সুবিধার্থে এটা করলাম, নাহলে এটা চোখে দেখেই বলা যায়। এটা 1 কোটি 40 লাখ, 1 কোটিতে 40 লাখ হয়, তাহলে 100তে কত 40%, 40, তাই না? 100তে যেটা হবে সেটাই তো আমাদের শতকরা হয়ে যাবে। পরের প্রশ্ন, রেশমা একা 14 দিনে একটি কাজ করতে পারে, ভাবনা রেশমার চেয়ে 40% বেশি দক্ষ, তাদের ইফিসিয়েন্সি রেশিও দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের কার 40% বেশি দক্ষ, কার থেকে, ভাবনা রেশমা। তাহলে ভি ফর ভাবনা, আর ফর রেশমা, কি বলা হয়েছে, ভাবনা রেশমার চেয়ে 40% বেশি দক্ষ, মানে রেশমা যদি 100 হয়, ভাবনা 140 রেশিও, এটা রেশিওতে, তাহলে 7:5 এদের দক্ষতার রেশিও। এরপর বলেছে রেশমা একা 14 দিনে করে, তাহলে রেশমার আমাদের যদি এফিসিয়েন্সি হয় 5 রেশিও, সে যদি 14 দিনে করে তাহলে টোটাল ওয়ার্ক কত, কারণ ওয়ার্ক ইকুয়ালস টু কী হয়, ওয়ার্ক ইকুয়ালস টু টাইম ইন্টু এফিসিয়েন্সি হয়,
তাহলে টাইম হচ্ছে 14 দিন, এফিসিয়েন্সি 5 দিন, তাহলে টোটাল হচ্ছে 14 ইন্টু 5। এটা যদি রেশিওতে করি, আমি বলে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে, এটা হয়ে যায় 14 ইন্টু 5 রেশিও। এরপরেও কিন্তু রেশিওটা আমি এই কারণে লিখছিলাম না, কারণ যখন আমি কী করবো ভাবনার সময়টা বের করবো, তখন তো ভাবনার আমাকে এফিসিয়েন্সি দিয়ে বের করতে, টোটাল ওয়ার্কটা কনস্ট্যান্ট, টোটাল ওয়ার্ক তো এটাই, তাহলে ভাবনার যে এফিসিয়েন্সি সেটা 7 রেশিও, তখন কিন্তু রেশিও তো কাট হয়ে যাবে না, সেই জন্য আমি রেশিওটাকে আলাদা করে লিখছিলাম না। ঠিক আছে, তাহলে 70/7 যদি হয় তাহলে 10 দিন, তার মানে ভাবনা কত সময় লাগবে? 10 দিন সময় লাগবে ভাবনার। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলেছে? 50 জন শিক্ষার্থী একটি ক্লাসে 46% মেয়ে এবং বাকিরা ছেলে। ঠিক আছে, তাহলে 50 জনের যদি 100% হয় তাহলে 50 জন হবে। ঠিক আছে, বা আমরা দেখো, আমরা এখানে বলতেই পারি 50 জনের 46%, মানে 50 ইন্টু 46%, এটা 50 ইন্টু 46%। ঠিক আছে, এটাকে কিন্তু এভাবেও লেখা যায় 46 ইন্টু 50%, এটা এভাবেও লেখা যায়। আমি কেন বলছি, কারণ দেখো যদি 50 জনের 46% করতে একটু সময় লাগবে। ঠিক আছে, মানে লাগবে না অ্যাকচুয়ালি, অ্যাপ্লাই যখন করো তখন কিন্তু সময় লাগবে না, কারণ সে 100 দিয়েই ভাগ হবে, কিন্তু মাথাতে একটা মিসক্যালকুলেশন আসবে, আচ্ছা 46% বের করতে হবে, কিন্তু যখন সেটাকেই আমি 50% করবো, তখন মাথায় মনে হয় আচ্ছা 50% তো অর্ধেক, তার 46 অর্ধেক 23, তাহলে এখানে 23 সঙ্গে সঙ্গে মাথায় ক্যালকুলেশন চলে আসবে, প্রি ডিটারমাইন্ড মাইন্ড যেটা বলা হয়। ঠিক আছে, তো সেটাই আমি বললাম, সেই জন্য আমি এটা লিখে দিলাম। তাহলে 23, এটা হচ্ছে মেয়ে, 23 জন, এটা মেয়ে, 23 জন মেয়ে। তাহলে যদি 50 জনে 23 জন মেয়ে হয়, তার মানে 27 জন ছেলে, और 27 জন ছেলে, এটা 27 জন ছেলে, 50 থেকে 23 বাদ দিলে 87 হয়, তো যদি 23 জন মেয়ে হয়, 27 জন ছেলে। এরপর কি বলা হয়েছে? এরপর কি বলা হয়েছে যে কী বলেছে, মেয়েদের কী বলা হয়েছে, ছেলেদের নম্বরের গড় আছে 58, তাহলে ছেলেদের গড়, তারপর শেষে কী চাইছে, পুরো ক্লাসের গড়, তাহলে পুরো ক্লাসের গড় বলতে পুরো ক্লাসের নাম্বার আর পুরো ক্লাসের সংখ্যা দ্বারা ভাগ করতে কতজন আছে, তাহলে তার পুরো ক্লাসের নাম্বার কীভাবে পাবো না, টোটাল ছেলেদের নাম্বার, টোটাল ছেলে হচ্ছে 27 জন, তাদের গড় 58, তাহলে 27 ইন্টু 58, এটা ছেলেদের নাম্বার, প্লাস মেয়ে হচ্ছে 23 ইন্টু মেয়েদের গড় কত 62, টোটাল কতজন 50 জন, এটা করলে আমরা গড় পেয়ে যাব। তো তোমরা এই ক্যালকুলেশনটা করে নাও, এটাতে কত আসবে, আচ্ছা আমি করে দিচ্ছি। যদি আমরা এখান থেকে 2 করে কমন নিই, তাহলে এখান থেকে কি পাবো, কিন্তু 29 ইন্টু 27 পাবো, এখানে কিন্তু 31 ইন্টু 23 পাবো, তাই না? হ্যাঁ কি না? তাহলে 29 ইন্টু 27, 27 ইন্টু 27 প্লাস 2 আমরা আলাদা করে লিখতে পারি, তাহলে 729। ঠিক আছে, 53, 83, 729, 754, 70, 783। ঠিক আছে, আর এটা 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 কিন্তু 2 কমন আছে, তাহলে উপর 2 কমন নিয়ে আসে, তাহলে 783 উপরে হয়ে গেল, প্লাস এটা হলো 2 কমন 31 হবে, 31 ইন্টু 23 হবে, 2 তো কমন নিয়েছি না, তাহলে 31 ইন্টু 23 কত হবে, 23 একে 23, 3 হাত থেকে 2, 23 3 16, 713 হয়ে যাবে, তাই না? নিচে কিন্তু উপরে যেহেতু 2 কমন আছে, সেটা 50কে ভাগ করে দিলে 25 হয়ে যাবে। ঠিক আছে, তারপর আলটিমেটে গিয়ে পরে আমি যদি এটা ভাগ করি, 1496 যদি হয়, এটা 1496 25, তাই না? 1496 25, তো দেখো বন্ধুরা 25 6 150, 25 6 150, 25 6 150, 1496 আছে, তাহলে আমার অ্যান্সার তো এটাই হবে। এটা আমি কি পাচ্ছি, 700 700 1496 25, তাহলে 25 দিয়ে যদি 1496কে ভাগ করি, তাহলে কি 60 কখন আসবে? কারণ 25 তো 150 চলে আসে, তাহলে সেটা 15 কাছাকাছি হয়ে যাচ্ছে, কিন্তু আমার আছে 1496। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কী বলেছে, একটি চোঙের উচ্চতা 15 সেমি, বক্রতলের ক্ষেত্রফল 330 সেমি। আমরা জানি যে চোঙের বক্রতলের ক্ষেত্রফল কত হয়, বক্রতলের ক্ষেত্রফল কী হয় না 2 পাই আর এইচ, এটা চোঙের বক্রতলের ক্ষেত্রফল, এটা ইকুয়ালস টু বক্রতলের ক্ষেত্রফল, এটা চোঙের বক্রতলের ক্ষেত্রফল, তাই না? বক্রতলের ক্ষেত্রফল চোঙের, তাহলে এখান থেকে আমরা কি পাবো না, এটা মান দেওয়া আছে আর উচ্চতার মান দেওয়া আছে, আর এর মানটা দরকার। ঠিক আছে, তাহলে 2 পায়ের মান আমরা জানি 22/7 হয়। ঠিক আছে,
ইন্টু আরের মানটা বের করতে হবে, এইচের মানটা দেওয়া আছে 15, এটার সমান দেওয়া আছে 330, আমরা তো বলতেই পারি। তাহলে আমরা আর সমান কি করব না, এই যে 2, 22, 15 গুণ আছে, মানে এটা দ্বারা ভাগ হয়ে যাবে 330, এটা নিচে থাকবে 2 ইন্টু 22 ইন্টু 15 থাকবে, আর 7টা ভাগ আছে মানে 7টা এখানে কি গুণ হয়ে যাবে রাইট হ্যান্ড সাইডে, তাই না? তাহলে আর সমান কত পাবো আমরা, কি চেয়েছিল আমাকে, চোঙের ব্যাস চেয়েছিল। তাহলে এই যদি দুইটা আমি যদি এখানে ভাগ না করি তাও চলবে, কারণ আলটিমেটলি গিয়ে পরে আমি ব্যাসার্ধ পাবো, সেখানে 2 অলরেডি গুণ করতে হবে। তাহলে এখানে যদি 2 আর আমি রেখেই দিই, তাহলে তো 2 আর মানে ব্যাসার্ধ এখানে ব্যাস এখানে পেয়েই যাচ্ছি আমি, তাহলে কিন্তু আমাকে এই 2টার লেখার দরকার নেই। এই 2টা আমি আর এখানে ভাগ করছি না, অ্যাকচুয়ালি আমি 2টা ভাগ করলাম না, এটাও এটাও বুঝতে পারো তোমরা, এটাও ভেবে নিতে পারো, বুঝে নিতে পারো যে 2টা অর্থাৎ যে 2 পাই, আর এই যে 2 আর 8টাকে আমি একসাথে লিখে দিলাম, ঠিক আছে? 2 আর 8টাকে আমি একসাথে লিখে দিলাম, এই যে 2 আর 8টাকে একসাথে 2 আর লিখে দিলাম, তারপর 22 আর 7টাকে আমি ভাগ করলাম, তো 22 আর ভাগ করলে এটা হয়ে যাবে, তাই না? ঠিক আছে, তো 22 আর ভাগ করি, তো এটা কিন্তু 25 না, এটা 15 ছিল, আমার ভুল হয়েছে একটু, এটা কিন্তু 15 ছিল, কী বলা হচ্ছে উচ্চতাটা 15 বলা হয়েছে, আমি এটা 25 লিখেছি, তো এটা 25 না, এটা 15 হবে, তো এটা 15 হবে, ঠিক আছে? এটা 15 হবে, এটা 25 না, এটা 15, ঠিক আছে? এটা 15, ঠিক আছে? এটা 15, ঠিক আছে? এরপর কাটাকাটি যদি করি আমরা, দেখো আমরা 15, 22-এ 330 হয়, 15 ইন্টু 22-এ 330 হয়, তাহলে এই যে 22, এই 330 কেটে যাবে, উপরে 7 থাকবে, তাহলে এটা 2 আর, এটা 2 আরের ভ্যালু, কিন্তু এটাই 2 আরের ভ্যালু, আর 2 আর মানে আমরা জানি 800 যদি ব্যাসার্ধ হয় আর 2 আর সমান ব্যাস হবে, তাহলে ব্যাসের মানটাই চেয়েছিল, তাহলে ব্যাসের মান কত হবে, 7 সেমি হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন কী বলেছে, বাৎসরিক চক্রবৃদ্ধি সুদের কত হারে এত টাকার মূলধন 2 বছর সুদ আসলে এত হবে। তাহলে এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তাহলে চক্রবৃদ্ধি সুদ আমরা কি করতে পারি, এটা দেখো এইভাবে, এটার ফর্মুলাটা হয় a সমান p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল পাওয়ারে t। তো এখান থেকে এর মানটা, p এর মানটা বের করব, এর মান দেওয়া আছে কত, এটা দেওয়া আছে মানে 275,625 ডিভাইডেড বাই p এর মান দেওয়া আছে 25 এত দেওয়া আছে, এটা সমানে কি 1 প্লাস r বাই 100 হোল পাওয়ারে টি বলতে পারি না? টির মানটা কত দেওয়া আছে 2, তাই না? তাহলে এগুলো যদি ক্যালকুলেশন করি আমি কি পাবো, 441 পাবো বাই 400 পাবো, ক্যালকুলেশন করে দেখো এটাই হবে, ঠিক আছে? r বাই 100 হোল পাওয়ারে 2, তাহলে এটা কি আমরা 21/20 তার হোল স্কোয়ার লিখতে পারি না, সমান 1 প্লাস r বাই 100 হোল পাওয়ারে 2, তাই না? তাহলে এই যদি আমরা এই স্কোয়ারগুলোকে কাট করে দিই, এটাও কাটবে এটাও কাটবে, তাহলে 21/20 সমান 1 প্লাস r বাই 100, ঠিক আছে? তাহলে এটাকেও আমরা কি লিখতে পারি না, এটা যদি আমরা এই r বাই 100 করি, তাহলে এই একটা এই ধারে মাইনাস হয়ে যাবে, তার মানে আমরা 21/20 মাইনাস 1 লিখতে পারি এটাকে, ঠিক আছে? তাই না? তাহলে দেখবে 1/20 পাবো আমরা, ঠিক আছে? তাহলে এটা কত হবে, 1/20, এই বিয়োগফলটা 1/20 হয়ে যাবে, 21/20 মাইনাস 1 1/20 হয়ে যাবে, তাই না? তাহলে r বাই 100 সমান 1/20, এটা আমরা লিখতেই পারি। তাহলে যদি আমরা পরের স্টেপে এটা লিখি, r বাই 100 সমান 1/20, তাহলে r সমান কত, তাহলে 20r সমান কত পাবো, 20r সমান কত পাবো, 100 পাবো, r সমান কত পাবো, 5 পাবো, তাহলে সুদের হারটা কত, 5%। পরের প্রশ্ন, ঠিক আছে? চতুর্থ সমানুপাতি, তার মানে 21:49 সমানুপাতি 18 কত, এটাই চতুর্থ 18 কত, এটা x ধরলে চতুর্থ সমানুপাতি, তার মানে 21/49 সমান 18/x, তাহলে 21x সমান 49 ইন্টু 18, x সমান 49 ইন্টু 18/21 সমান কী হয়, 7 7 7 3 3 6 18, তা 7 ইন্টু 6 পাচ্ছি উপরে হবে, তাহলে 42, 21 সমান কত হয়ে যাবে, 42 হয়ে যাবে, অপশন এ।
নেক্সট কোশ্চেন, একজন নৌকার মাঝি 15 মিনিটে 15 কিলোমিটার স্রোতের অনুকূলে এবং 1 ঘন্টায় 10 কিলোমিটার স্রোতের প্রতিকূলে নৌচালনা করে, স্থির জলে নৌকার বেগ। আবার জানি আমরা নৌকার বেগ কি, আমরা এর আগে একটা অঙ্ক পেয়েছিলাম যেখানে প্রবাহের বেগ ছিল, সেখানে অনুকূলে বেগ মাইনাস প্রতিকূলে বেগ বাই 2 ছিল। তো এটাও ভালো, আমাদের এরপর আমাদের একটা নৌকার বেগ বের করতে হবে। তাহলে ওটা কিচ্ছু না, অনুকূলে বেগ, যেটা অনুকূলে বেগ ওটাতে মাইনাস ছিল, এখানে প্লাস হয়ে যাবে, প্লাস প্রতিকূলে বেগ বাই 2, প্রতিকূলে বেগ পুরোটা ডিভাইডেড বাই 2 হবে। তাহলে অনুকূলে বেগ বের করতে হবে, কী বলেছে, একজন নৌকো ও অনুকূলে কত, 15 মিনিটে 15 কিলোমিটার, 15 মিনিট বলতে 15 কিলোমিটার, মানে তাহলে 15 মিনিটে 15 কিলোমিটার, তাহলে আমরা যদি ঘন্টা পর কিলোমিটার বের করি, তাহলে 15 মিনিটে 15 কিলোমিটার মানে 60 মিনিটে 60 কিলোমিটার, তাহলে এটা বেগ হচ্ছে 7 কিলোমিটার/আওয়ার যাবে। প্লাস প্রতিকূলে বেগটা কত, 1 ঘন্টায় বলেছি 10 কিলোমিটার, বলেই দিয়েছে এখানে 1 ঘন্টায় 10 কিলোমিটার, তা 60 মিনিট মানে 1 ঘন্টা, মানে 1 ঘন্টায় 60 কিলোমিটার যাবে, আর 1 ঘন্টায় 10 কিলোমিটার যাবে, তাহলে এই 10 কিলোমিটার/আওয়ার এটাই প্রতিকূলে বেগ, এটাই যেমন 60 কিলোমিটার/আওয়ার অনুকূলে বেগ আর 10 কিলোমিটার/আওয়ার প্রতিকূলে বেগ। তা টোটাল দুটো যোগ করে আমাদের 2 দিয়ে ভাগ করবো, তাহলে 70/2 35, তাহলে 35 কিলোমিটার/আওয়ার, এটা হচ্ছে আমাদের নৌকার বেগ। ঠিক আছে, নৌকার বেগ। পরের প্রশ্ন কি বলা হয়েছে, আমাকে বলা হয়েছে H/B সামথিং দেওয়া আছে, B/C দেওয়া আছে, C/D দেওয়া আছে। ঠিক আছে, তাহলে A আর D এর রেশিওটা কত? তার মানে আমরা যদি এটা করতে চাই, H/B বলতে A/B লিখতে পারি আমরা, তো প্রত্যেককে গুণ করি, এসবগুলোকে গুণ করে দিই। B/C বলতে B/C বলতে পারি আমরা, আর C/D বলতে C/D বলতে পারি আমরা। ঠিক আছে, যদি প্রত্যেকটা রেশিওকে গুণ করে দিই, মানে আমরা A/B সমান 3/2, ঠিক আছে, এবার B/C সমান কত, 7/5, আবার C/D সমান কত, 10/3, তাহলে আমরা অ্যাকচুয়ালি কী পাবো, A/D পাবো, A/D। কারণ দেখো, কারণ এখান থেকে A/D সমান কি লিখতে পারি, A/B B/C C/D, কারণ কি B ক্যান্সেল হয়ে যাবে, C ক্যান্সেল হয়ে যাবে, A আর D পড়ে থাকবে, তাই না, সেই জন্য আমি এটা লিখলাম। তো তার মানে এটা হয়ে যাবে 5, 2 আর 5 গুণ করলে 10 হয়, 10 ক্যান্সেল আউট হয়ে যাবে, এখানে 3 ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে থাকছে কত, 7, নিচে 1, কিছু নেই মানে 1, তাহলে এদের রেশিওটা কত হয়ে যাবে, 7:1, মানে অপশন এ 7:1, তাহলে A/D সমান 7:1। নেক্সট কোয়েশ্চেন, ঠিক আছে, একজন ব্যক্তি 25টি জিনিস 2500 টাকায় বিক্রি করেছে এবং তার 10% ক্ষতি হয়েছে, 20% লাভ করতে থাকে। ঠিক আছে, তাকে 2400 টাকায় কয়টি জিনিস বিক্রি করতে হবে? ঠিক আছে, দেখে নিচ্ছি। একজন ব্যক্তি 25টি জিনিস 2500 টাকায় বিক্রি করেছে এবং তার 10% ক্ষতি হয়েছে। ঠিক আছে, তাহলে 2500 টাকায় বিক্রি করেছে, মানে যদি আমি একটা জিনিসের ক্রয় মূল্য বের করতে চাই, কী হবে, 10% ক্ষতি, মানে 90-এর ভ্যালু বলা হয়েছে, 90 রেশিওর ভ্যালু 2500 বলা হয়েছে, তাহলে 1 রেশিওর ভ্যালু কত পাবো, 2500/90 পাবো, এটা পাবো। 100 রেশিও যদি বের করতে চাই, সেটা আমাদের ক্রয় মূল্য পাবো, তাহলে 2500/90 ইন্টু 100, এটা কটা, এটা 25টা জিনিসের পেলাম, 25টা জিনিসের পেলাম, কিন্তু আমাকে একটা জিনিস বের করতে হবে। তাহলে যদি এটা কিন্তু 25টা জিনিসের সিপি পেলাম, তাহলে একটা জিনিসের সিপি কত হবে, একটির সিপি কত হবে, একটির সিপি কত হবে, 25 দ্বারা ভাগ করতে, অর্থাৎ 2500/90, ঠিক আছে, উপরে 100 ডিভাইডেড বাই কত হবে, 25 হবে। এটা একটির সিপি পেলাম, মানে একটির ক্রয় মূল্য পেলাম। ঠিক আছে, একটির ক্রয় মূল্য পেলাম। এরপর কী বলেছে, 2400 টাকায় কয়টি জিনিস বিক্রি করতে হবে, তাহলে কিছু না, একটির ক্রয় মূল্য এত, তাহলে 20% লাভ করব, 20% লাভ করব, তাহলে এই একটির ক্রয় মূল্য এত, তার লাভ কত হবে, 6/5 হয়ে যাবে। তার মানে এটা একটির ক্রয় মূল্য, একটির সিপি এটা, তাহলে আবার যদি আমরা এটার সাথে 6/5, মানে 20% লাভ বলতে 20% ফ্র্যাকশন পেলে কত, 1/5, মানে 5 এখানে 6 বিক্রি করব, তাহলে 6/5, তাহলে এটা হলো একটির বিক্রয় মূল্য। তাহলে 2400 টাকায় কটি বিক্রি করতে হবে, তাহলে 2400 ডিভাইডেড বাই এটা হয়ে যাবে, মানে 2400 ডিভাইডেড বাই কোনটা হবে, এই পুরোটাই, পুরো সংখ্যাটাই, মানে 2500 ইন্টু 100 ইন্টু 6, আর এই যে নিচে আছে 90, এগুলো উপরে উঠে যাবে, 90, 25 আর 5টা উপরে উঠে যাবে। এরপর যদি ক্যালকুলেশন করি আমরা দেখতে পাবো। ঠিক আছে, এই দুটো শূন্য কেটে যাবে, 25 কাট হবে, ঠিক আছে, কাট হবে, এই যে একটা শূন্য কাট হবে, ঠিক আছে, তারপর আমরা পাবো এই যে 5 পাবো, 5-এর জন্য
এই একটা সময় অর্ডিনারি কাট হয়ে যায়, 5 2 10 পাবো। ঠিক আছে, ঠিক আছে। এরপর উপর থাকছে 24 আর 9, নিচে থাকছে 6 × 2, তাহলে 24 আর 9 নিচে 6 × 2, তাহলে যে 6 2 12, এটা 6 2 12, 12 2 24, তাহলে উপর থাকছে 18, 9 2 18, তাহলে 18টি জিনিস আমাকে বিক্রি করতে হবে। নেক্সট কোয়েশ্চেন, এটা কিছু না, একটা ক্যালকুলেশন ছিল। এটা √81 9 হবে, ভাজিত 4.5 হবে, ঠিক আছে, 361 হবে, কী বলা হয়েছে, প্লাস হবে 8 ভাজিত 2 2 4 হবে। তাহলে এটা 9কে যদি 4.5 দিয়ে ভাগ করি 2 হবে, ইন্টু 361 হবে, প্লাস 8কে যদি 2 দ্বারা ভাগ করি, 8কে যদি 4 দ্বারা ভাগ করি আমাদের 2 হবে। তাহলে 2কে যদি 361 দ্বারা গুণ করা হয় তাহলে 722 হবে, প্লাস যদি 2 724 হবে। ঠিক আছে, এটাই আমাদের উত্তর, 724 আমাদের উত্তর। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো আমাদের এখানে কোশ্চেন শেষ। আচ্ছা, একটা কোশ্চেন বাকি ছিল, যেটা 44 নম্বরের আমার ছিল কোশ্চেনটা, 44 এই কোশ্চেনটা, তাই না? কি বলা হয়েছে এখানে, এ এবং বি একসাথে 20 ঘন্টার একটি কাজ সম্পন্ন করতে পারে। 5 ঘন্টা পরে এ কাজ ছেড়ে যায়। 5 ঘন্টা দুজন মিলে করছিল, 5 ঘন্টা পরে এ কাজ ছেড়ে চলে গেল। বি বাকি কাজ শেষ করতে 45 ঘন্টা সময় নেয়। তাহলে 5 ঘন্টা কত অংশ করবে? যদি 20 ঘন্টায় একটি কাজ করে, 20 ঘন্টা 1/20 অংশ করে, তাহলে 5 ঘন্টা কত করবে? 20 ঘন্টায় 1 অংশ, 1 ঘন্টায় 1/20 অংশ, তাহলে 5 ঘন্টা কত করবে? মানে যদি আমাদের এ আর বি 20 ঘন্টা সময় নিয়ে কোনো কাজ করতে 20 ঘন্টা সময় নেয়, তাহলে 20 ঘন্টায় 1 অংশ করে, 20 ঘন্টায় ওরা 1 অংশ করছে, 20 ঘন্টা লাগাচ্ছে 1 অংশ কাজ করতে। সমগ্র কাজটাকে যদি অংশতে আমরা ডিফাইন করি তাহলে সমগ্র কাজটা 1 অংশ, তাহলে 20 ঘন্টায় 1 অংশ করছে। তাহলে 1 ঘন্টায় যদি আমরা 1 ঘন্টা নিই, সেখানে 1/20 অংশ কাজ করবে। 5 ঘন্টা কাজ করছে, তাহলে 5 ঘন্টায় কতটা কাজ করবে ওরা? 5 ঘন্টায় কতটা কাজ করবে? 5 × 1/20, 5/20, মানে 1/4 অংশ কাজ করবে। এটা 5 ঘন্টা করবে। তাহলে টোটাল কাজ 1 অংশ, 1/4 কাজ হয়ে গেছে, বাকি আছে 3/4। তাহলে বাকি কাজ কত? বাকি কাজ, কারণ আমরা টোটাল কাজ 1 অংশ ধরেইছি, ঠিক আছে, 1/4 কাজ হয়ে গেছে 5 ঘন্টা, বাকি আছে 3/4। হ্যাঁ যাই, বাকি কাজ 3/4। তাহলে 3/4 যে কাজ হয়ে গেল, 3/4 যে অংশ কাজ হয়ে গেল, 3/4 যে বাকি আছে, এই কাজটা 45 ঘন্টা সময় নেয় কে করতে? বি করতে সময় নেয় 45 ঘন্টা। বি তার মানে 45 ঘন্টায় 3/4 করে বি, 45 ঘন্টায় 3/4 অংশ করে বি, 45 ঘন্টায় 1 ঘন্টা 3, তাহলে 3/4 অংশ করতে যদি 45 ঘন্টা সময় লাগে, 1 ঘন্টায় কত করে সেটা এফিসিয়েন্সি পেয়ে যাব, তাই না? 1 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় কত পাও? 1 ঘন্টায় 1 ঘন্টায় কত করে? 1 ঘন্টায় কত করে? 1 ঘন্টায় ঠিক আছে, 1 ঘন্টা কত করবে? 1 ঘন্টা সেটা এফিসিয়েন্সি পেয়েছে, 1 ঘন্টা কত করবে? মানে 3/4 45, 3/4/45, মানে 3/4, এটা 45, এটা এখানে হয়ে যাবে। তাহলে 3 × 45, 45 1/60, তাহলে 1/60 হচ্ছে এফিসিয়েন্সি, ঠিক আছে। তাহলে এদের এফিসিয়েন্সি, বি এর এফিসিয়েন্সি 1/60, তাই না? আবার এ প্লাস বি মিলে যদি 20 ঘন্টায় একটা কাজ করতো, তাহলে 1 ঘন্টায় 20 ঘন্টায় 1 অংশ, এ প্লাস বি মিলে 20 ঘন্টায় 1 অংশ করে, তাহলে 1 ঘন্টায় কত করবে? 1 ঘন্টায় 1/20 অংশ, তাহলে এই 1/20 অংশটা এ প্লাস বি এর এফিসিয়েন্সি। তাহলে এ প্লাস বির এফিসিয়েন্সি 1/20, বির এফিসিয়েন্সি 1/60, তাহলে এখান থেকে কী পেয়ে যাব? এর এফিসিয়েন্সি পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এটা 60, 3 - 1, ঠিক আছে, মানে 2/60, 2/60, 1/30, এটা এর এফিসিয়েন্সি 1/30। তাহলে এর এফিসিয়েন্সি 1/30, মানে 1 ঘন্টায় 1/30 অংশ কাজ করে। বা আমরা উল্টো দিক থেকে এটাও বলতে পারি 1/30 অংশ কাজ করতে 1 ঘন্টা সময় নেয়, 1 অংশ কাজ করতে 30 ঘন্টা সময় নেবে, ঠিক আছে। তাহলে 30 ঘন্টা সময় নেবে, তার মানে আমার এই কাজটি সম্পন্ন করতে কতক্ষণ সময় নেবে? 30 ঘন্টা। তার টোটাল সময় সেটা 30 ঘন্টা, ঠিক আছে বন্ধুরা।
এটা আমাদের শেষ রয়ে গেছিলো কোশ্চেনটা, বাকি সব হয়ে গেছে। তো তোমরা যারা পরীক্ষার জন্য খুব সিরিয়াস তারা আমার সাথে স্টে টিউন থাকো। মক আরও করার জন্য মাত্র আর 3টা দিন সময় রয়েছে, কারণ 2টো দিন কন্ডাক্ট হবে তো 16-17, তো আজ তো 12 তারিখ হয়ে গেল, 3 থেকে 4টা দিনই সময় রয়েছে আর। ঠিক আছে, তো ব্যাস তোমরা স্টে টিউন থাকো, লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, পরে ভিডিওটা দেখার জন্য এবং শেয়ার করো। থ্যাংক ইউ।